আচ্ছা, আজকে হলো আমাদের 4 নম্বর ক্লাস না। আজকে আমরা দেখব হচ্ছে যে আমাদের অডিট রিপোর্ট, মানে আমাদের যে কম্পিটিটর থাকবে বা আমাদের নিজের যে করার জন্যই আমরা অডিট রিপোর্ট করতে পারবো। এখন অডিট রিপোর্টটা কি কাজে লাগে? অডিট রিপোর্ট আমরা একাধিক কাজে লাগাতে পারি। যেমন ধরেন যে আমাদের সাইটে কি কি সমস্যা আছে। অডিট কি মানে সমস্যা বের করে না, অডিটর যারা ওরা তো যায় যে ভুল ধরতে। হ্যাঁ, তো অডিট রিপোর্ট আমরা তৈরি করবো আমাদের সাইটের মধ্যে কি কি সমস্যা আছে এগুলো বের করার জন্য। আর পাশাপাশি আমরা আমাদের যে কম্পিটিটর আছে তাদেরও আমরা অডিট করতে পারি, কারণ তাদের কি কি সমস্যা আছে এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা তাদেরকে যখন র্যাঙ্কিংয়ে তাদেরকে পিছনে ফেলে আমরা সামনে আগাবো তখন কিন্তু আমাদের হেল্প হবে যে ওদের এই জিনিসটা দুর্বল, তো আমরা এই জিনিসটাতে ভালো করলে আমরা ওদের থেকে আগে থাকবো। হ্যাঁ, আচ্ছা, এইখানে প্রথমে আছে হচ্ছে যে আমাদের রোবট টিএক্সটি, বা তারপর হচ্ছে এইচটিএমএল সাইড ম্যাপ, এক্সএমএল সাইড ম্যাপ, কাস্টম 404। তো এই জিনিসগুলোর সবার কি পরিচিত আছে? আমি কিন্তু প্রথম ক্লাসে রোবট টিএক্সটিটা নিয়ে একটু কথা বলছিলাম, সাইড ম্যাপ নিয়ে কথা বলছিলাম, মনে আছে কি? আওয়াজ করিয়েন একটু, মানে মনে আছে কি না একটা বলিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো ধরেন যে আমাদের এই যে ধরেন যে আমাদের এইটার কার নাম জানি না, লাবু ভাই। হ্যাঁ, ইনার সাইটের জন্য আমরা একটা অডিট রিপোর্ট তৈরি করব। ইনার সাইটের কি অবস্থা না অবস্থা এটার জন্য আমরা কি করব, একটা অডিট রিপোর্ট তৈরি করব। তো আমি এই যে অডিট রিপোর্টের যে এই শিটটা আছে, আমি এই শিটটা সুন্দর মতো করে পুরোটাই কপি করে আপনাদের দিয়ে দেবো, বা এই শিটটাই আমি দিয়ে দেবো। আপনারা কি করবেন, একেবারে টপ টু বটম। হ্যাঁ, আমি আপনারা যেটা করবেন ওটা আমি করে দিই। ধরেন এই শিটটা আপনাদেরকে দিচ্ছে, এটা কিসের অ্যাক্সেস আছে? ভিউ অ্যাক্সেস আছে না? আপনাদের শিটগুলো ওপেন করতে গেলে তো এডিট করতে পারেন না, ভিউ অ্যাক্সেস দেওয়া থাকে। তো আপনারা কি করবেন, আপনারা অনেকেরই এই কাজটা তো আটকে যাচ্ছেন। একটু সাইজটা ছোট করে নেবেন, তাহলে পুরোটাই এখানে চলে আসবে। আর একটু ছোট করে নেই। আচ্ছা, একেবারে এইখান থেকে শুরু করে কার্সরটা চিপে ধরে রাখে, একটু দাঁড়ান। আচ্ছা, আপনার প্রথমে এইখান থেকে স্ক্রিন সাইজটা ছোট করে নিলাম। হ্যাঁ, তারপরে এটা পুরোটাই একেবারে এই জায়গার এগুলো সব সাইন যেগুলো আছে সব সাইনগুলো সহ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কপি করে নিব। সুন্দর মতো কপি হইলো, কন্ট্রোল সি, দেন এখানে ফাইল থেকে নিউ। হ্যাঁ, তারপরে নিউ এর এখান থেকে স্প্রেডশিট। আচ্ছা, তারপরে এই জায়গায় আসে, এদিকে কি আছে স্যার, এগুলো সব কাটে দিব, ওগুলো কোনো কিছু দরকার নেই আমাদের। এই জায়গায় আসে কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। এখন দেখতেছে না কীরকম হিজিবিজি হয়ে আছে, দেখতে খারাপ দেখাচ্ছে না? এখন আমরা সুন্দর মতো করে এর আগের মতো করে বড় বড় করে নেব ঘরগুলো, একটু বড় করে দেই, এটা একটু বড় করে দেই। আচ্ছা, ঠিক আছে, এখন কিন্তু ওইটার মতো হয়ে গেছে অনেকটা, তাই না? আচ্ছা, এখন আমরা শুরু করি আমাদের যেই সাইট, ওই সাইটের জন্য অডিট রিপোর্ট করতে। হ্যাঁ, এখানে আমি কিছু আগে থেকে কিছু আরেকটা সাইটের ডেমো টেমো রাখে দিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। তারপরেও এটা এটা এখানে যেটা আছে এটা থাকুক, এটা আমরা সব ডিলিট করে দিব। হ্যাঁ, এটা এই আগে কীরকম অবস্থায় আছে এই জিনিসটা তো এখানে আছে, যেটা আপনারা এমনিতেও দেখতে পাবেন। এখানে যেহেতু আমি এটা দিয়ে দিব, এটা আপনারা এমনিতেও দেখতে পারবেন। তবে এটা আমি সব ডিলিট করে দিচ্ছি, কারণ আমরা এখন লাবু ভাইয়ের যে সাইট, ওই সাইটটার জন্য অডিট রিপোর্ট তৈরি করবো। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনার রোবট টিএক্সটি। এই রোবট টিএক্সটিটার কাজ হলো, আমরা যখন একটা সাইটে অনেকগুলো পেজ তৈরি করি, বা আমাদের সাইটে যখন অনেকগুলো পেজ থাকে, কিছু কিছু পেজ থাকে যেগুলো আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন, আমাদের কোম্পানি ইনফরমেশন ওখানে রাখি। আমরা চাই না যে ওই পেজগুলো আর অন্য কেউ দেখুক। হ্যাঁ, তো ওই রকম যে পেজগুলো থাকবে ওগুলো যদি আমরা হাইড করতে চাই, তো এই রোবট টিএক্সটি যেই ফাইলটা থাকে ওই জায়গায় আমরা এটা হাইড করে রাখতে পারবো। হ্যাঁ,
আচ্ছা, পাশাপাশি আমরা যদি চাই যে আমাদের এই robots.txt ফাইলের মধ্যে এমন কোনো সাইট থাকবে বা পেজ থাকবে যেগুলো আমরা আমাদের ইউজারদেরকে দেখাবো, শুধুমাত্র নির্দিষ্ট ইউজাররা দেখতে পারবে, সেইটাও আমরা এই robots.txt ফাইলের মধ্যে ঢুকে রাখতে পারবো। নির্দিষ্ট ইউজার বলতে গুগল এইটা দেখতে পারবে না। মানে আমি প্রথমে শিখাইছিলাম না যে গুগল ইন্ডেক্স বা গুগল ক্রল করে, তো গুগলের যে রোবট আছে বা স্পাইডার আছে, গুগলের এই স্পাইডার ওই পেজের মধ্যে যাইতে পারবে না। আমরা চাইলে এরকম করে নিষেধাজ্ঞা দিয়ে রাখবো যে তোমার স্পাইডার আমার পেজে আসতে পারবে না বা তোমার বট আমার পেজে আসতে পারবে না। এখানে শুধুমাত্র যে কেউ ইউজার যদি ওর কাছে লিঙ্কটা থাকে ও শুধুমাত্র আসবে এবং পড়ে দেন চলে যাবে। তো এইখানে আমরা যদি এইরকম নিষেধাজ্ঞা দিয়ে রাখি, এর ফলে একটা সুবিধা হলো যে আমাদের পার্সোনাল ইনফরমেশন আমাদের কাছেই থাকলো, কিন্তু একটা অসুবিধা হচ্ছে আমাদের এই যে সাইট যেটা আমরা গুগলে ডি ইন্ডেক্স, এটাকে বলে হচ্ছে ডি ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি, আমাদের সাইটটা গুগলের ডাটাবেসে সেভ হয়ে আছে, তাই না? আর ডি ইন্ডেক্স মানে হলো আমাদের যে সাইট আছে এই সাইটটা আপনার গুগলের কাছে ইন্ডেক্স হয়ে থাকতেছে না, বুঝতে পারছেন? তো আমরা যদি এরকম ডি ইন্ডেক্স করে রাখি তাহলে কি হচ্ছে, আমরা এরকম ডি ইন্ডেক্স করে রাখলে আমাদের সাইট, ওই নির্দিষ্ট সাইট, পুরো সাইটটা কিন্তু না, আমাদের ওই নির্দিষ্ট সাইটটা র্যাঙ্কিংয়ে আসবে না, ঠিক আছে? তো robots.txt কাজগুলো বুঝতে পারলাম, একেবারেই সিম্পল, হ্যাঁ, অনেক সহজভাবে বললাম। হ্যাঁ, এটা এটা পার্সোনাল ফাইল, এটা আপনার সাইটের জন্য দিক নির্দেশনা বা হচ্ছে যে আপনি কি নিয়মকানুন রাখবেন না রাখবেন এইরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি হচ্ছে HTML সাইট ম্যাপ আর XML সাইট ম্যাপ। তো এই যে আপনার HTML সাইট ম্যাপ বা XML সাইট ম্যাপটা কি জিনিস মনে আছে? কারো কি মনে আছে? প্রথম ক্লাসে বলছিলাম সাইট ম্যাপটা কি জিনিস। হুম 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 কোডিং কোডিং হিসাবে থাকে, হ্যাঁ। আর XMLটা কি? এই দুইটাই আপনার প্রায় কাছাকাছি রকমেরই। HTMLটা হচ্ছে কোডিংয়ের ভাষায়, যেটা ধরেন আমরা বুঝবো না কিন্তু যারা কোডার, হ্যাঁ, তারা বুঝবে, পাশাপাশি গুগল বুঝবে। এটা হচ্ছে ওয়েট সাইট ম্যাপ। অনেকে যারা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ব্যবহার না করে কোডিং করে সাইট তৈরি করে, ওরা সাধারণত HTML XML দুইটাই রাখে। আবার যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে ওদেরটাতে HTML না রাখে, ওরা XMLটা রাখে, কারণ ওয়ার্ডপ্রেসে এটা মানে ডিফল্ট, ওয়ার্ডপ্রেসে এটা নিজে থেকেই এটা করে দেয়। হ্যাঁ, সাইড ম্যাপ এটা ওয়ার্ডপ্রেস নিজে থেকেই করে দেয়। আর HTMLটা আমি আবার বলতেছি, HTML যারা ওই কোডিং করে এরা এরা এই HTMLটা করে। আচ্ছা, সাইড ম্যাপ বুঝছি। সাইড ম্যাপ হলো আমাদের সাইটে যতগুলো পেজ আছে সবগুলোর সাথে কি অবস্থায় আছে। ধরেন আমি এখানে যদি যাই দেখি এটা কি অবস্থা, সাইড ম্যাপ ডট XML, দেখি এর কি অবস্থা। এই যে দেখছেন, ইনি যে সাইটটা ওয়ার্ডপ্রেসে বানাইছে তার একটা প্রমাণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইটগুলো দেখতে অনেকটা এইরকম থাকবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের সাইট মানে আপনারা ইন্টারফেসটা দেখে একটু চেনার চেষ্টা করেন। এই যে ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচারটাতে অনেকটা এরকম দেখাবে। আমি আরও কয়েকটা সাইট দেখাই তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। আচ্ছা, ইনস্টাগ্রাম না, কিছু নিশ বলেন দেখি, যে কোনো নিশ নিয়ে একটু একটু বলেন দেখি, আমি তাহলে সেই হিসাবে ফুটবল দেখি, ফুটবল ব্লগ। আচ্ছা হোক, সমস্যা নেই, ব্লগ হোক ই কমার্স হোক, একটা হইলে হইলো। হুম, HTML ছাড়া অন্য কোন ভাষায় দেবে? হ্যাঁ, ওগুলাতে যারা ডেভেলপ করে ওরা তো HTML হচ্ছে আপনার মূল স্ট্রাকচার। একটা সাইট তো কঙ্কাল হচ্ছে আপনার HTMLটা। অন্যান্য যে কাজগুলো থাকে ওগুলো ইজি করে হচ্ছে আপনার জাভা দিয়ে, তাই না? আপনাকে HTML দিয়েই আপনার মূল স্ট্রাকচার তৈরি করতে হবে, দেন আপনি অন্য কোডিং যেগুলো আছে ওগুলো দিয়ে আপনার সাইটটা সুন্দর করবেন, ডিজাইন করবেন, অ্যানিমেশন অ্যাড করবেন, যদি ওখানে কোনো সফটওয়্যার রিলেটেড কাজ থাকে ইজি করার মতো ওই কাজগুলো করবেন, তো ওগুলো আলাদা। বাট আপনাকে HTML মাস্ট বি লাগবেই, HTML আর CSS দিয়ে আমাদের যে সাইট আছে, আমাদের সাইটটার ডিজাইনটা তৈরি করে, আমাদের সাইটের স্ট্রাকচার তৈরি করে হচ্ছে HTML দিয়ে। আচ্ছা, বাই ফুটবল নিয়ার মি, কি রে, এত বড় সাইটে আমরা না যাই, ছোটোখাটোগুলোতে ঢুকি। কারণ বড়, এখানে আরেকটা জিনিস বলি, বড় যে সাইটগুলো থাকে ওই সাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না, বা ওয়ার্ডপ্রেস ওই সাইটগুলো হ্যান্ডেল করতে পারে না। ওয়ার্ডপ্রেস হচ্ছে যে আপনার ইজি টু গো এরকম একটা CMS, হ্যাঁ।
তো আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটগুলো এগুলো হবে আপনার অনেকটা ইজি, অনেকটা দেখতে মানে বেসিক টাইপ। আপনি খুব ভারী কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেসের যে সার্ভার থাকে বা আমরা যেখানে হোস্টিং নিব ওই জায়গায় আমাদের প্রেশার পড়বে বা আমাদের সাইটটা লোড নিতে অনেক সময় লাগবে, যার কারণে আমাদের এসইওতে র্যাঙ্কিং পিছিয়ে যাবে। আচ্ছা, হোস্টিং জিনিসটা কি চিনি? ডোমেইনটা চিনি? ডোমেইন হোস্টিং, ডোমেইন হলো যে আমাদের যে সাইটটা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে যেমন এই যে সাইটটা আমরা দেখতেছি, এই সাইটটার এখানে অনেক কিছু এখানে লেখা আছে, এগুলো সব কাটে দিলাম। হ্যাঁ, এগুলো সব কাটে দিয়ে আমাদের মূল সাইটে এটাতে চলে যাই, এটাতে মূল সাইটে আসছে, এটাতে মূল সাইটটাতে চলে যাই। আচ্ছা, তো এইখানে ধরেন আমরা এই যে সাইটের নাম দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে নামটা দেখতে পাচ্ছি, এই নামটা হলো যে ডোমেইন। হ্যাঁ, আর এই যে ওয়েবসাইটটা, এটা কি কোনো একটা পিসিতে সেভ করা আছে? বিষয়টা কি এরকম? এটা কিন্তু এরকম না। এটা হচ্ছে কোনো একটা অঞ্চলে, কোনো একটা জায়গায় ওদের অনেক বড় ডাটাবেস আছে। ডাটাবেসের মধ্যে এই সাইটটা সেভ করা আছে। প্রতি মাসে মাসে এই সাইটের যে ওনার, সে হচ্ছে ভাড়া দেয় এবং এই সাইটটার জন্য সে মানে সার্ভার রানিং থাকে। সবসময় ওই ডাটাগুলো ও ওখানে জমা রাখবে এবং সবসময় অনলাইনে রাখবে, যে কেউ যে কোনো সময় এখানে ভিজিট করবে এবং এখানে যা যা ইনফরমেশন আছে এগুলো দেখতে পাবে। বিষয়টা বুঝতে পারছেন হোস্টিংটা কি? আচ্ছা, এখন চলেন আমরা এটার একটু সার্জারি করি। আচ্ছা, বলতেছি। এটা হচ্ছে ডোমেইন, এই যে নামটা দেখতেছেন না, এটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং, এই যে আমাদের ডাটাগুলো আছে সাইটের, এই সব ডাটাগুলো যে জায়গায় সেভ হয়ে আছে ওটা হচ্ছে হোস্টিং। এই যে যেমন দেখেন, এটা সাইটও মনে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের কাজ। আচ্ছা যাই, তারপরে যাই এ কি অবস্থা। এই দেখেন, এ কিন্তু অনেক সুন্দরভাবে সাজায় রাখছে। এসইওর মধ্যে এটাও একটা পার্ট। আপনার সাইট এমন দেখাচ্ছে, হ্যাঁ আপনার সাইট এমন দেখাচ্ছে, এটা গুগল কিন্তু মন খারাপ করবে না। বাট গুগল ও কষ্ট করে হলো বুঝে নিবে যে আপনার সাইটে কি আছে না আছে। ওর 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 ওখানে তো আপনি ইন্ডেক্স করবেন, ওর ছাড়া তো আর কোথাও ইন্ডেক্স করতে পারবেন না। সো ও বুঝে নিবে, সমস্যা নেই। কিন্তু গুগল পছন্দ করবে যে আপনি ওকে কতটা এফোর্ট দিচ্ছেন, কতটা ওর জন্য কাজ করতেছেন। এর যে সুন্দর মতো করে প্রত্যেকটা জিনিস সাজায় রাখছে, গুগল একে বেশি প্রায়োরিটি দিবে। এর জিনিসগুলো অর্গানাইজ করা আছে, গুগল দেখবে যে আচ্ছা এই এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আন্ডারে এইগুলা সাব ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আন্ডারে এইগুলা সাব ক্যাটাগরি। সো আমাদেরকে অবশ্যই অবশ্যই এই ক্যাটাগরি আন্ডারেই জিনিসগুলো ঘাটাঘাটি করে দেন জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, গুগল এইভাবেই ডাটাগুলো চেক করবে, ডাটাগুলো চেক করে দেন ও ও হচ্ছে ওর যেই ডাটাবেস আছে বা সিস্টেম আছে সেখানে ও সেভ করবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এটা গেল। এখানে যেমন দেখা যাচ্ছে যে মানে সামনের দিকে আছে, পিছনের দিকে, সামনে পিছে। তো এইটা একটা ক্যাটাগরি, এটা হচ্ছে একটা সাব, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। আবার এটা একটা ক্যাটাগরি, এটা আরেকটা ক্যাটাগরি, এটার আন্ডার এটা একটা সাব ক্যাটাগরি। হ্যাঁ, তো এইরকম করে এ সুন্দর মতো বিষয়টা অর্গানাইজ করে রাখছে। এরা কিন্তু এইটা কাজ করে নাই। এদের র্যাঙ্কিং আসছে ঠিক আছে, বাট গুগল এই জিনিসটা বেশি পছন্দ করে। আমাদের কাজ হবে যে আমরা সাইড ম্যাপটা অনেক অর্গানাইজ করে রাখবো। আচ্ছা, তারপর চলে আসি এর সাইড ম্যাপের কী অবস্থা দেখি। এই যে এটাও আপনার ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এটা পুরোটাই ওয়ার্ডপ্রেস। কারণ এখানে আমি কীভাবে বুঝতেছি এটা ওয়ার্ডপ্রেস, এই যে আপনার ইয়োস্ট এসইও, হ্যাঁ এটা হলো একটা প্লাগইনের নাম ওয়ার্ডপ্রেসের, এটা একটা প্লাগইনের নাম। এটা দিয়ে আপনার এসইও হয়েছে কি না প্রপারলি, আপনার যে ওয়েবসাইটটার যে পেজগুলো আছে, বিভিন্ন পেজ আছে না, এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা পেজ। হ্যাঁ, এই যে পেজগুলো আছে বা এই পেজগুলোর ভিতরে যে কন্টেন্টগুলো আছে, এই যে বিষয়গুলো সব কিছু ঠিকঠাক মতো অর্গানাইজ হয়েছে কিনা এসইওর মতো করে, এই জিনিসটা চেক আপ করে যে প্লাগইনটা, ওটা হচ্ছে ইয়োস্ট এসইও। হ্যাঁ, আর এই যে সাইড ম্যাপটা তৈরি করা হয়েছে, এটা ইয়োস্ট এসইও দ্বারা তৈরি করা হয়েছে। তো আমরা সাইড ম্যাপ বুঝছি। আচ্ছা, এইচটিএমএলটা তো বুঝলাম, এক্সএমএলটা বুঝলাম। আমরা এখানে যত সাইড ম্যাপ দেখলাম না, এগুলা লিখে যখন সার্চ করব তখন যদি এটা আমরা এক্সএমএলটা দেখলাম, আমরা এইরকম করে যখন সার্চ করব, যদি দেখা যায় যে এইরকম না আসে, এখানে ফুল কোড আসতেছে, ওটা কিন্তু আবার এইচটিএমএল করে রাখে দিচ্ছে ওরা।
ওরা আচ্ছা আমাকে এখন ঘাটতে লাগবে তাহলে, দাঁড়ান দেখি দেখি দারাজে কোনো আছে নাকি, দারাজটা থাকতে পারে, আমি জানি না আসলে কোনটা রাখছে কোনটা নাই। আচ্ছা আপনাদের ফেসবুকের মধ্যে আমি আরেকটা কথা বলছিলাম যে ডেলিমিটার মনে করে দিতে বলছিলাম, কারো মনে নেই। তো ডেলিমিটারটা কি, আমরা এই যে এখানে দেখতেছি না ইকুয়াল টু, এখানে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে এখানে একটা আন্ডার স্কোর দেখা যাচ্ছে না এগুলা, তো এগুলোকে বলা হচ্ছে ডেলিমিটার। এই ডেলিমিটার আপনার এই জিনিসগুলো, এই যে দেখেন এখানে www.othova.com/ কত বড়, এই দেখেন যাইতে আছে, এই পাশে দেখেন যাইতে আছে, কত বড় না। তো এই জিনিসটা হচ্ছে আপনার ডেলিমিটার একটার পর একটা অ্যাড করতে করতে একটা সাইট স্পেসিফিক নাম না দিয়ে ওরা মানে ডিফল্টভাবে আপনি যখন এইরকম একটা সাইট তৈরি করবেন, এটা ডিফল্টভাবে একটা নেমিং হয়ে যায়। হ্যাঁ, আপনার ধরেন যেমন আমি এখানে এই সাইটটা আমি যে এখানে কপি করে পেস্ট করছি, আমি এখানে কোনো নাম দেইনি, এটা লেখা আছে না আনটাইটেলড স্প্রেডশিট। তো এটা একটা স্প্রেডশিট, যার কারণে এখানে স্প্রেডশিট আছে। আনটাইটেলড কেন আসে, এটার কোনো টাইটেলই আমরা দিই নাই, সো এই কারণে আনটাইটেলড স্প্রেডশিট। তো এই সেম জিনিসটা এখানে আছে যে আমরা যখন একটা সাইটে কাজ করব তখন আমাদের সাইটটাতে এইরকম কোনো রকমের মানে যখন নাম আমরা দিব না, তখন অটোমেটিক সাইটটা নিজে থেকে একটা নেমিং করে নেবে। হ্যাঁ, তো ও যে নেমিংটা নিজে থেকে করে নিছে ডিফল্টভাবে, এইটা তখন ওরা কি করে, এরকম ডেলিমিটার একটার পর একটা অ্যাড করে 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 এরকম একটা মানে লিঙ্ক ও নিজে থেকে ডিফল্টভাবে তৈরি করে নেয়। তো এই ডেলিমিটার সাইন যেগুলো থাকে, এই ডেলিমিটারগুলো আমাদের ই কমার্সের জন্য অতটা ক্ষতিকর না, তবে এই ডেলিমিটার না থাকাটা ভালো। কেন ভালো, কারণ আমরা যারা ইউজার আছি, বা আমাদের ইউজারের কথা বাদেন, আমরা এত দেখি না, কারণ আমরা কোন লিঙ্কে ঢুকতেছি ওটা তো দেখি না, আমরা অত সচেতন না। তবে আমাদের সচেতন হওয়া উচিত, কারণ অনেক সময় এইরকম লিঙ্ক টিঙ্ক আসে, ফেসবুকে শেয়ার করে দেয় যে তুমি একটা অর্ডার দিলে একটা আইফোন জিতবা, এরকম অনেকে শেয়ার করে না, ঝুঁকি ঝুঁকি। তো এই জিনিসগুলো আমাদেরকে সচেতন হওয়া উচিত, কারণ এই জিনিসগুলো আসলে ফেক, এবং আমরা যদি ওই লিঙ্কগুলোতে ঢুকছি মানে আমাদের পার্সোনাল ডাটা ওই লিঙ্কের থ্রুতে কোনো একজন হ্যাকার বা কারো কাছে অলরেডি চলে যাবে। সো আমরা অবশ্যই অবশ্যই চেক করে নিব এই লিঙ্কগুলো এরকম হাবি জাবি হুচুম গাছান কিছু ঢুকে রাখছে নাকি। হ্যাঁ, আচ্ছা এখানে আমাদের যে সাইটটা, আমি আবার পয়েন্টে আসি, আমাদের যে সাইটটার এই যে লিঙ্কটা থাকতেছে বা ইউআরএল এটাকে বলে, হ্যাঁ আমাদের সাইটে যে ইউআরএলটা থাকতেছে এটা যদি এরকম বড় হয়, এটা ই কমার্সের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ই কমার্সের ক্ষেত্রে এরকম বড় হলে সমস্যা নেই। বাট এটা যদি ব্লগিং সাইট হয়, লেখালেখি, তাহলে কিন্তু এটা একটা ইস্যু। হ্যাঁ, যেমন আমি এখানে যাই, এখানকার মধ্যে যে কোনো একটা সাইটের লিঙ্কের মধ্যে ঢুকি, কি এ কেমনে দিছে, এ কেমনে সাজাইছে দেখি। যেমন দেখেন এখানে blog.usaffootball.com/blog, এটা ব্লগের নাম্বার দিছে, তারপরে হচ্ছে ব্লগের যে টাইটেলটা আছে পুরো টাইটেলটা ইউআরএল এর মধ্যে দিছে। এরা হয়েছে কি, আপনার অনেক সময় যখন একটা ব্র্যান্ড দাঁড় হয়ে যায়, তখন যদি আপনি এসইওর সব ফরম্যাটগুলো না মেনটেন করেন, তারপরে আপনি র্যাঙ্কিংয়ে থাকবেন। মানে অনেকটা হচ্ছে যে আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, আপনি চুরি করলেও 7 খুন মাপ। তো বিষয়টা অনেক সময় এরকম হয়ে যায়। তারপরও গুগলের যদি মনে হয় যে গুগল যেহেতু সুপ্রিম পাওয়ারে আছে, ও যদি মনে করে যে এই সাইটটা বেশি বেশি করতেছে, এ এমন এক পেনাল্টি দিবে এই সাইটকে আর খুঁজেই পাওয়া যাবে না। গুগলের 2 নাম্বার 1 নাম্বার র্যাঙ্কিং থেকেই তো আমরা এই সাইটটাকে বের করলাম না। তো এর এই র্যাঙ্কিং এতটা নিচে নামে যাবে যে গুগলের 10 নাম্বার পেজ পর্যন্ত থেকে খুঁজে পাওয়া যায় না। সো যতই হোক, আপনি যতই র্যাঙ্কিংয়ের মধ্যে থাকেন না কেন, আপনাকে মাস্ট বি গুগলের যে নিয়মগুলো ওগুলো মেনটেন করা উচিত। এ কিন্তু আবার ডেলিমিটার তেমন একটা ব্যবহার করে নেই, এ সুন্দর মতো করে নিয়ম ফলো করেই কাজটা করছে। বাট এর যে ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে, ইউআরএল ফ্রেন্ডলি না। আচ্ছা দাঁড়ান, ইনার এখানে যাই, ইনার সাইটটাতে যাই, এটা তো আবার জুয়ার সাইট, ইনারটাতে যাই, ইনারটা কি অবস্থা। এটা তো মনে হয় ই কমার্স নাকি। আচ্ছা এই যে দেখেন, আমি একটা তাহলে এক্সাম্পল তফাৎ হিসেবে দেখাতে পারবো। এ যেমন অথবা.com, এ যেমন একটা কাজ করছে যে কি, এ কোনো রকমের নেমিং করে নাই, তাই না? এটা ফুটবল ক্যাটাগরি, বাট কোনো রকমের কি নেমিং নাই। ইউআরএলটা দেখে আমরা কিছুই বুঝতে পারবো না যে এটা কিসের লিঙ্ক।
হ্যাঁ, বাট এইখানে আপনি দেখেন পুরা জিনিসটা ক্লিয়ারভাবে দিয়ে দিয়েছে। sportsworld.com.bd/product, মানে আমরা প্রোডাক্ট সেকশনে আসছি। তারপরে হচ্ছে BWF অ্যাপ্রুভড, মানে BWF মনে হয় কোনো একটা মানে আপনার সংস্থা যারা অ্যাপ্রুভ করছে ব্যাডমিন্টন কোর্ট ম্যাট। দেখছেন, এ কিন্তু পুরো মানে মেইন জিনিসটা এখানে ক্লিয়ার করে দিয়েছে যে এটা কিসের লিঙ্ক বা ইউআরএলটা কি। গুগল এই জিনিসটা পছন্দ করে। আপনার যে সাইট, আপনার যদি সাইটে ইউআরএলটা এরকম ইউজার ফ্রেন্ডলি হয়, আপনার গুগল ওই সাইটটাকে বেশি পছন্দ করবে। হ্যাঁ, আপনার যদি ই কমার্স হয়ে আপনি এটা কাজ করেন, মাশাল্লাহ খুবই ভালো। বাট এই কাজটা যদি করেন আপনার অনেক প্রোডাক্ট 2-3 হাজার বা 5 হাজার প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনার জন্য হয়তো বা মেনটেন করা কঠিন হবে। বাট আপনি তাও এটা যদি করেন তাহলে খুবই ভালো হবে, গুগল এটাকে অনেক বেশি গুরুত্ব দিবে। আচ্ছা আচ্ছা, আমরা ব্লগিং দেখলাম, আমরা ই কমার্স দেখলাম, ই কমার্সের মধ্যে দুইটা তফাৎ বুঝে নিলাম। বাট ব্লগিংয়ের ক্ষেত্রে যদি আমরা আবার এইরকম রাখে দিছি, তাহলে কিন্তু গুগল র্যাঙ্কিং পাবেন, এই স্বপ্ন দেখি আমরা। আচ্ছা, এখন আমরা চলে আসি কাস্টম 404। কাস্টম 404 আমরা জানি কি, মানে আমরা ধরেন একটা ওয়েবসাইটের মধ্যে আসি, এই ওয়েবসাইটটাতে ওই পেজটা নাই, ধরেন আমি এখানে শেষের দিকে হাবি যাবে যা মন চায় লিখে দিলাম, দেখেন এখন কি আসে। আচ্ছা, এর কাস্টম 404 পেজ হিসাবে এর যেই মূল পেজ ওইটাই আছে। এটাতে দেখি এর কি অবস্থা। এই যে এটা হচ্ছে আপনার 404 পেজ। কাস্টম 404 পেজ একাধিক ক্যাটাগরির হতে পারে। আমরা যদি ধরেন এমন একটা লিঙ্কে ঢুকছি, যেমন এখানে হাবিজাবি অনেকগুলো জিনিস অ্যাড করে দিছি না, এইরকম দেওয়ার পরবর্তীতে ফুললি ব্ল্যাঙ্ক, হ্যাঁ ফুললি ব্ল্যাঙ্ক। অনেক সময় আমরা একটা ভুল সাইটে, সরকারি সাইটগুলোতে সাধারণত এরকম থাকে, যদি আমরা ভুল সাইটে ঢুকি পুরো সাইটের ডিসপ্লেটা সাদা হয়ে থাকে, দেখছি না সরকারি সাইটের মধ্যে এরকম দেখছি না। তো এরকম যখন কাস্টম 404 পেজ আসবে, কাস্টম 404 মানে হলো আমাদের এই পেজটা ওয়েবসাইটের মধ্যে লিস্টেড নেই, বা আমরা এই পেজটা তৈরি করি নাই। তো কাস্টম 404 পেজ হলো আমরা এইরকম একটা ডিজাইন তৈরি করে রাখবো। কোনো একটা ইউজার যদি আমাদের সাইটে ঢুকছে, বাট এমন একটা লিঙ্কে ঢুকছে যেই লিঙ্ক আমাদের মধ্যে নাই, আমাদের ওয়েবসাইটের মধ্যে নাই, বা আমাদের এই লিঙ্কে কোনো পেজ আমাদের ওয়েবসাইটে নাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম একটা কাস্টম ডিজাইন করতে পারি। কারণ হলো যে সরকারি সাইটগুলোতে যেমন কি পুরো সাদা হয়ে থাকে, আমরা কি সরকারি সাইটগুলোতে আমাদের প্রয়োজন ছাড়া যাই, যখন ধরেন রেজাল্ট দিবে তখন আমরা যাই, মানে ঠেকায় পড়লে দেন সরকারি সাইটগুলোতে যাই। তো ওদের কোনো দরকার নেই, ওদের এরকম কি সাজানো গুছানোর কোনো দরকার নেই, কারণ ওদের ওখানে কাস্টমার আসার ওদের কোনো দরকার নেই। ঠেকা কাদের, ঠেকা হচ্ছে যারা ই কমার্স সাইট চালাচ্ছে। এখন ধরেন যে আমি এই যে আপনার স্পোর্টস ওয়ার্ল্ড এই সাইটটার এমন একটা লিঙ্কে ঢুকতে চেষ্টা করছি যে লিঙ্কটা এদের সাইটের মধ্যে নাই। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এরকম 404 পেজটা যদি ফুললি সাদা হয়ে থাকে, এটা পুরোটাই সাদা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা কি করবো, আমরা শুধুমাত্র করে এটা কাটে দিয়ে আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাবো, তাই না? এতে কি হলো, এ ভিজিটর হারাইলো। এমনও হতে পারে যে আমি যে জিনিসটা সার্চ করতেছি ওই জিনিসটা আমি কিনতে আসছি দেখে এদের সাইটে ঢুকছি, বা এদের এখানে কিনি দেখে আমি এদের কাছে আসি, আশেপাশে সার্চ করার পর দেখলাম যে নাই। তো যেহেতু নাই, তো আমি কি করবো, কাটে দিই অন্য একটা কোম্পানিতে চলে যাই, তাই না? এরকমই তো করবো। তো আমি যে ই কমার্সে পাইছি, মানে ঘাটতে গেছি, ওই ই কমার্স আমি পাইনি দেখে আমি অন্য একটা ই কমার্সে চলে যাব। বাট আমরা যদি এরকম করে কাস্টম 404 পেজ, কাস্টম মানে কি, আমরা আমাদের মতো করে ডিজাইন করছি, কাস্টম ওইটা না। তো 404 পেজটাকে আমরা কাস্টমাইজ করছি, আমাদের মতো করে সাজাইছি। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এখানে শুধুমাত্র করে অপশন রাখছি যে তোমার যে প্রোডাক্ট তুমি ওই জিনিসটা পাচ্ছ না, সো তুমি মন খারাপ করিও না, তুমি হোম পেজে চলে যেতে পারো। হোম পেজ মানে কি, এদের মূল সাইটটা, হ্যাঁ sportsworld.com.bd মূল সাইটে চলে যাবে। যেমন আমি এখানে যাই, কি আসতেছে দেখি। পাশাপাশি তুমি চাইলে এখানে আরও অনেক অপশন আছে, তুমি যেটা খুঁজতেছো মন খারাপ করি না ওটা নাই, আমাদের কাছে আরও অনেক অপশন আছে, এটা দেখো। হ্যাঁ, তারপরে এ কি করছে, আরও অনেক চালাক, আরও অনেক চালাক। কেন চালাক, আমি এখানে স্ল্যাশ দিয়ে হাবি যাবে অনেক কিছু দিছিলাম, তাই না? এখানে অনেক কিছু হাবি যাবে দিছিলাম না, যেমন আমরা যাই এই পাশে দেখি, এই যে স্ল্যাশ দিয়ে হাবি যাবে অনেক আলতু ফালতু অনেক কিছু লিখছি। তো এখানে এ কি করছে, এ এক্স্যাক্ট ওই সাইটটাই আবার রিলোড মারে দিছে, তাই না? আমরা যে সাইটে ছিলাম ওই সাইটটাতেই আবার ফেরত এনে দিছে। এ কি করছে চালাকিটা, যে তুমি যে জিনিসটা ঘাটতেছো ভাই, তুমি আমার এখানে এই জিনিসটা পাচ্ছ না, সমস্যা নেই, আমাদের কাছে আরো অপশন আছে, নাও কোনটা ভালো লাগে নাও, ঠিক আছে না?
এই চালাকিটা ই কমার্স সাইটের জন্য করতে হবে। কেন? কারণ আমরা যখন একটা ই কমার্স সাইট চালাবো, বা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সাধারণত যখন দোকানে যাই, ধরেন দোকানে আমি একটা পাঞ্জাবির ছবি দেখালাম, ভাই এই এই কালারের এইরকম পাঞ্জাবি আছে নাকি, একটু দেখান তো। তখন উনি বললো যে আচ্ছা এই কালারের আছে, একেবারে হুবহু এরকম নাই, বাট দাঁড়ান আপনার ডিজাইন কয়েকটা দেখে কোনটা ভালো লাগে নেন, এরকম ভাবে দেখেন না দোকানদারগুলো। বা জামা কিনতে গেলে ভাইয়া বা আপু আমার এই 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 কালারের এইরকম জামা আছে কিনা একটু দেখান দেখি। উনি ওনার পছন্দ মতো দুই চারটা দেখাইলো, ওগুলা থেকে আপনার ভালো লাগতে পারে। এক্সাক্ট আপনি যেটা খুঁজতেছেন ওটা না পাইলেও আপনার মন খারাপ না হয়, আপনার মন মতো দুই চারটা জামা আপনি দেখতে পারছেন। তো এখানে ই কমার্সের ক্ষেত্রে আমাদেরকেও এরকম একটু চালাকি হইতে লাগবে, একটু দোকানদারির ভাইব আমাদের মধ্যে আনতে লাগবে। যতই আমরা ডিজিটাল লোক হই, আমাদেরকে অপশন দেখাতে লাগবে, ঠিক আছে তুমি যেটা খুঁজছো ওটা নাই আমাদের কাছে, বাট আমাদের কাছে আরও অল্টারনেটিভ অনেক অপশন আছে, তুমি এগুলো দেখো, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই ব্লগিংয়ের ক্ষেত্রে। ব্লগিংয়ের ক্ষেত্রেও আমরা যদি এরকম অপশন রাখি তাহলে কিন্তু ভালো। সাধারণত ব্লগিংয়ের ক্ষেত্রে ওরা এই এই কাজটা করে। এই যে এইখানে যেটা হয়েছে, শুধুমাত্র ওরা একটা 404 মাঝখানে বসায় দেয়, ওপস পেজ নট ফাউন্ড, তারপরে এইখানে শুধুমাত্র হোম পেজে যাও বা অপশন টপশন রাখে এইরকম। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার হয়েছে 404? আচ্ছা, এইচটিটিপি বা এইচটিটিপিএস এগুলো তো সেদিন বলছিলাম না, একটা ওয়েবসাইট 4 ধরনের হয়, ডাব্লিউ, নন ডাব্লিউ, মনে আছে না? আচ্ছা, 4 ধরনের মধ্যেই কিন্তু এখানে দুইটা, এখানে দুইটা, তাই না? আচ্ছা, মেটা টাইটেল মনে আছে? কি বলেন দেখি, একজন বলেন। এই যে এটা হচ্ছে মেটা টাইটেল। ধরেন আমি যে কোনো একটা প্রোডাক্টে যাই, ধরেন আমি এক্সারসাইজ কি এটা, আপরাইট বাইক হাউস 50 রোড 35। আচ্ছা, এখানে অনেকগুলো লেখালেখি আছে, অনেকগুলো টেক্সট আছে। তো মেটা টাইটেল কোনটা? এই যে এটা, ঠিক আছে না? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে টাইটেল বা মেটা টাইটেল যেটাই বলেন। এখন অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের যে এই এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা মেটা টাইটেল বলতে পারবো না। এটার পিছিয়ে কারণ আছে কেন এটাকে মেটা টাইটেল বলতে পারবো না। অনেক সময় যারা মানে ওয়েবসাইটের মালিক বা যারা এসইও করে, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা কিসের জন্য? যাদের ওয়েট বেশি তারা ওয়েট কমাবে, প্র্যাকটিস করবে, এক্সারসাইজ করবে। তো এখানে ধরেন যে এই প্রোডাক্টের এক্সাক্ট নাম ওখানে রাখছে, পাশাপাশি ওখানে দিল যে ওয়েট লুজিং মেশিন, ওয়েট লুজিং টিরো 35 বাইক। হ্যাঁ, তো এইরকমভাবে ও একটা অ্যাট্রাকটিভ নাম দিল, যেন একজন ওয়েট লুজ যারা করতে চাচ্ছে তারা এইরকম একটা সাইটে ঢুকতে যাচ্ছে যেখানে ও ওয়েট লুজ করার মেশিনারিজ খুঁজতেছে, হ্যাঁ, বা ইকুইপমেন্ট খুঁজতেছে। তো শুধুমাত্র এখানে চলে আসবে। আর এই যে এখানে যেটা নাম দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল নাম, ঠিক আছে। আমরা যেমন সেদিন দারাজের মধ্যে সুন্দর সুন্দর নোটপ্যাডগুলো দেখছিলাম না, এখন আমরা যখন দারাজের মধ্যে নোটপ্যাড লিখে সার্চ করছিলাম, আমাদের কি ওই যেই ইয়েগুলো ছিল কি, মানে নামগুলো বা এতগুলো ক্লাস্টার কিওয়ার্ডগুলো কি আমরা দেখছিলাম গুগলে যখন সার্চ করছিলাম? ছিল কি? আমার যত মনে পড়ে এরকম কোনো ক্লাস্টার কিওয়ার্ড আমরা ওই এক্সাক্ট গুগল সার্চে দেখতে পাইনি। বাট যখন আমরা প্রোডাক্টে ঢুকে গেছিলাম, প্রোডাক্টের মধ্যে কিন্তু আমরা ঠিকই অনেকগুলো দেখতে পাইছিলাম। আরেকবার আজকে দেখাই, নোটপ্যাড দারাজ বিডি। যেমন দেখেন এখানে হচ্ছে আপনার সুন্দর মতো করে আপনি যেটা সার্চ করতে পারেন, প্রফেশনালিজম বলতে যেটা বুঝায়, এগুলো কিন্তু এখানে মেনটেন করছে। দেখেন সুন্দর মতো করে আপনি যেটা চাচ্ছেন, হ্যাঁ, দেখেন ওইখানের মতো কিন্তু আপনার এরকম কিওয়ার্ড ক্লাস্টার নাই, সব একবারে ভদ্রভাবে বিষয়টা এক্সপ্লেইন করছে। হ্যাঁ, চলেন এখন আমরা এসইও শিখি। এই যে দেখেন শুরু হয়ে গেছে, দেখছেন না? কিওয়ার্ডের ক্লাসটা একেবারে ভরপুর। এটা দেখেন, হ্যাঁ, কিওয়ার্ড ক্লাস্টার করে একেবারে ভরপুর না? তো এই যে কাজগুলো, এটা হচ্ছে কি দিছে, মেটা টাইটেল দিছে। সরি, এই কাজটা হচ্ছে আপনার টাইটেল দিছে। এই কাজটা কি করছে, টাইটেল দিছে গুগলকে ইনফ্লুয়েন্স করার জন্য। বাট এইখানে যেটা দিছে এটা হচ্ছে আপনার মেটা টাইটেল। কারণ মানুষ আর এত কিছু হাবিজাবি লিখে কেউ সার্চ করবে না, মানুষ সার্চ করবে কি, এটা লিখে, এবং এইগুলা দেখেও সে ঢুকবে, তাই না? অ্যাট্রাকটিভ জিনিসগুলো দেখে সে ঢুকবে না। তো ও তো আর এইরকম হাবিজাবি দেখে মানে সার্চ করবে না। সো আমাদেরকে কি করতে হবে, একটু চালাকি করতে হবে। কীরকম?
আমরা যে টাইটেলটা লিখবো টাইটেলটাতে সুন্দর মতো করে ক্লাস্টার কিওয়ার্ড হাবি যাবে এটা সেটা ঢুকাই দিয়ে টাইটেলটা সাজাইতে পারবো। বাট মেটা টাইটেলটা একেবারে ফুল ফর্ম, একদম অ্যাট্রাকটিভ, এবং আপনার ইউজার যারা তারা কি লিখে সার্চ করতে পারে সেভাবে আপনাকে মেটা টাইটেল সাজাইতে হবে। তখন বুঝতে পারছে মেটা টাইটেল কাকে বলে, টাইটেল কাকে বলে? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, মিসিং মেটা টাইটেল। এখন আমরা ধরেন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করলাম, এখানে নোটপ্যাড দারাজ বিডি, অনেক সময় এইটা নাও থাকতে পারে। বর্তমানে এই জিনিসগুলো সাধারণত মিসিং হয় না, বাট অনেক সময় হয়েই যায়। তো আমরা ওটা নিয়েও আস্তে আস্তে দেখব। তো ওইটা আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে একটা আমাদের সফটওয়্যার লাগবে, এটার নাম হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। এই স্ক্রিমিং ফ্রগ যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে আমরা 500টা ওয়েবসাইট পর্যন্ত ফ্রিতে স্ক্রল করতে পারবো। গুগল যেরকম করে কি করে ক্রল করে না, আমরা এরকম করে কি করব, ক্রল করব। তো এই যে স্ক্রিমিং ফ্রগ আছে যে সাইটটা, এই সাইটটাতে আমরা ক্রল করে কি করতে পারবো, আমরা হচ্ছে যে এগুলো চেক করতে পারবো যে মেটা টাইটেল কোনো সাইটের বা এই যে ওয়েবসাইটটা আছে, ধরেন আমরা হচ্ছে যে ওনার সাইটটা কই গেল, এই যে যেমন এই সাইটটাতে আপনার দাঁড়ান, এই সাইটটাতে কতগুলো পেজে আপনার মিসিং আছে, মেটা টাইটেল কতগুলো পেজে মিসিং আছে, এই জিনিসটা আমরা কিভাবে বের করব, এই স্ক্রিমিং ফ্রগ দিয়ে। এই স্ক্রিমিং ফ্রগ দিয়ে আমরা আস্তে ধীরে কাটাকাটি করে বের করব। হ্যাঁ, আচ্ছা, তো মিসিং মেটা টাইটেল বুঝছি, ডুপ্লিকেট মেটা টাইটেল, আমরা একই মেটা টাইটেল এখানে যে আমরা নামগুলো দেখছি, ধরেন বাই নোটবুক অ্যান্ড প্যাডস অনলাইন অ্যাট বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, এই যে মেটা টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, এই মেটা টাইটেলটা অনেকগুলো পেজে আমরা দিয়ে রাখছি। সো অনেকগুলো পেজে যদি আমরা এই সেম মেটা টাইটেল দিয়ে রাখি, গুগল কিন্তু এটা পছন্দ করবে না, আমাদেরকে এক একটা পেজের জন্য এক এক রকম মেটা টাইটেল দেওয়া লাগবে। সো আমাদের এই জিনিসটা একটা নেগেটিভ জিনিস না। তো এখানে কি ডুপ্লিকেট মেটা টাইটেল একটা পার্ট রাখা হয়েছে, কারণ আমরা অডিট করতেছি ভুল বের করার জন্য। মেটা ডেসক্রিপশন, আমরা যখন কিছু একটা লিখে সার্চ করি, এই যে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো অনেক সময় এই মেটা ডেসক্রিপশনটাও আপনার ডুপ্লিকেট হয়, এই যে মিসিং হয়, ঠিক আছে, মাঝে মধ্যে মেটা ডেসক্রিপশন পাওয়া যায় না। কারণ আমি একটু দেখি যদি এরকম থাকে তাহলে লাইভ এক্সাম্পল দেখানো যায়, বাট পাওয়া যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। দারাজের মতো সাইট এত বড় ভুল করার কথা না। আচ্ছা, যাই হোক, মিসিং মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন কোনোটাতে নেই, বাট অনেক সময় কোনো সাইটে থাকে। হ্যাঁ, মিসিং মেটা ডেসক্রিপশন মাঝে মধ্যে থাকে, বা ডুপ্লিকেট মানে একই মেটা ডেসক্রিপশন। একটু আগে যেটা বললাম যে আমাদের যে টাইটেল আছে এই সেম টাইটেল আমি একাধিক জায়গায় ব্যবহার করছি বা একাধিক পেজে ব্যবহার করছি, এই সেম মেটা ডেসক্রিপশনটা আমরা একাধিক পেজে ব্যবহার করছি, এটাও কিন্তু কি হবে, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন হবে। হ্যাঁ, আচ্ছা, হেডিং বা সাব হেডিং, আমাদের যে হেডিংগুলো আছে, আমাদের হেডিং বলতে কোনগুলো, আমরা একটা ধরেন ব্লগিং সাইটে যাই, ব্লগিং ব্লগিং ওই যে আছে ব্লগিং, এটা মনে হয় এই যে ব্লগ। আচ্ছা, এই যে দেখেন এখানে এ হচ্ছে গণহারে লিখে গেছে, এর যে কন্টেন্ট, বিশ্বাস করেন এর কন্টেন্টটা গার্বেজ টাইপ কন্টেন্ট, কারণ এই কন্টেন্ট গুগল পছন্দ করে না, বাট এ কিন্তু ঠিকই র্যাঙ্কিংয়ে আছে। হ্যাঁ, এ হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে নিছে, কারণ ইউএসএ ফুটবল, সো একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে নিছে। আর ব্র্যান্ড ভ্যালু তৈরি করে নেওয়ার পরবর্তীতে এর যেমনে মনে হয়েছে অমনেও কাজ করছে, আমরা এটাকে দেখবই না। আচ্ছা, এরটা দেখি, একটু আগে যেটা দেখলাম না, আমরা ভুলেও ওভাবে কন্টেন্ট লিখবো না, কারণ আমরা নতুন। হ্যাঁ, আমরা ওভাবে লিখতে গেলে, আচ্ছা এ ছোট ছোট দিছে, এটা অনেক সুন্দর, এ অনেক সুন্দর মতো করে লিখছে। আচ্ছা দেখি আমরা, এটা আবার আলাদা জিনিস।
আচ্ছা বিবিসি দেখি, দ্য গার্ডিয়ান দেখি। আচ্ছা এখানে কন্টেন্টের আরেকটা জিনিস, আমরা যদি অল্প লেখা দিই, হ্যাঁ এখানে যেমন টপিকের নাম দিছে এমন সুন্দর মতো করে অল্পের মধ্যেই এক্সপ্লেন করছে, ঠিক আছে। এই যে অল্প লেখা না, তার নিচে সাবস্ক্রিপশনের এরিয়া চলে আসে। যদি আমরা বিষয়টা অল্পতে বুঝাইতে পারি সবচেয়ে ভালো হয়। আচ্ছা দেখি এইগুলাতে আমি তো পাচ্ছি না। আচ্ছা দাঁড়া, আমি আমার যে ক্লায়েন্টের কাজটা ছিল, এই যে সাইটটা, হ্যাঁ এটা হলো কি, এটা কি বলেন, মেটা টাইটেল না, এটা টাইটেল। এবং এগুলা কি হেডিং, হ্যাঁ H1 H2 H3 এগুলা কিছু না কিছু এখানে আছে আর কি, ঠিক আছে। তো এরকম করে আমাদের হেডিংগুলো আমরা চেক করব কি দিয়ে, আমরা চেক করবো সেদিন একটা টুলের নাম বলছি ডিটেইলড এসইও, এটা ফ্রি টুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি হেডিং আছে, হেডিং কয়টা আছে, H1 আছে একটা, H2 আছে 12টা, H3 আছে 19টা, হ্যাঁ। তো আমরা এই হেডিংগুলো দেখতে পারবো। আচ্ছা যেহেতু আমরা কি করব, আমরা যেহেতু আমাদের যে ক্লায়েন্ট, এটা এই অডিট রিপোর্টটা আমরা সাধারণত আমাদের ক্লায়েন্টের জন্য করব, বা ধরেন কাউকে প্রপোজাল পাঠাইতে চাচ্ছি, তোমার ওয়েবসাইটটাতে আমি এসইও করব, তো প্রপোজাল পাঠাবো, হ্যাঁ ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবো, ক্লায়েন্ট বানানোর জন্য চেষ্টা করব। তো আমরা যদি এই রকম চেষ্টা করি, সেক্ষেত্রে এই যে হেডিংগুলো আছে, ওর হেডিং যতই মানে তুফান লেভেলে থাকুক, আমরা তাও বলবো এই হেডিং ভালো না, আমারটাই ভালো। নাহলে তো ও বলবে যে ভাই ভালো হেডিং, ঠিক আছে থাকুক, তোমাকে এখানে কাজ দেবো, বুঝছেন বিষয়টা। ও যতই তুফান লেভেলের হেডিং থাকুক, আমরা বলবো ভাই তোমার হেডিং ভালো না, এগুলো পাল্টাও। আচ্ছা মিসিং হেডিং বা মিসিং H1, আমাদের এখানে কি H1 কি মিসিং ছিল? আমাদের এখানে H1 কিন্তু মিসিং ছিল না। এই যে H1 একটা আছে, H2 আছে, H3 আছে, H4 H5 ওভারঅল সব কিছুই আছে, ইমেজও আছে সুন্দর, হ্যাঁ। আচ্ছা তো আমাদের H1 কিন্তু মিসিং করা যাবে না। H1 কোনটা হবে, যেটা আমাদের টাইটেল, এই যে যেমন শুরুতে টাইটেল আছে না, এই যে টাইটেলটা, এটাই কিন্তু আমাদের কি H1, হ্যাঁ। আমি হেডিং 6 ধরনের বলছিলাম না, H1 H2 H3 H4 H5, তো এটা কি H1 বা টাইটেল বা হেডিং 1, হ্যাঁ অনেকগুলো নাম, সমর্থক শব্দ অনেকগুলো। তো ওটা যদি মিসিং থাকে তাহলে এটা মিসিং H1, যতগুলো সাইটে মিসিং থাকবে অতগুলো মিসিং H1, মাল্টিপল হেডিং H1। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি এখানে স্ক্রিনশটটা আছে কিনা, না থাকলে ওটা ডাউনলোড দিতে দেই, তাই আরে কি বারবার খালি একটা জায়গায়। আচ্ছা আচ্ছা এটা লোক ঢোক, সমস্যা নেই। আচ্ছা মাল্টিপল হেডিং বুঝলাম, মিসিং হেডিং বুঝলাম, হেডিং বুঝলাম। ইমেজ অল্ট ট্যাগ, ইমেজ অল্ট ট্যাগ হলো, আমরা ধরেন যে এখানে একটা ইমেজ দিছি, হ্যাঁ এই জায়গায়, এই ইমেজটার জন্য আমাদের একটা নেমিং করতে হবে। এই ইমেজটা কিসের ইমেজ, এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি। আমরা না হয় গুগলকে এই ইমেজটা দিয়ে দিছি, গুগল সব কিছু এখানে যা যা লেখা আছে এগুলো পড়ে পড়ে বুঝলো, একটা মানুষ যখন পড়তে আসে সেও এগুলো দেখে দেখে বুঝলো। তবে আরেকটা জিনিস আমাদের করতে হবে যে এটার একটা অল্টারনেটিভ টেক্সট বা অল্ট টেক্সট আমাদেরকে এটা ইনক্লুড করে দিতে হবে, কারণ গুগল পছন্দ করবে তাকেই যে কিনা ওই সাইটটা যদি গুগলকে প্রায়োরিটি দেয়।
হ্যাঁ, আমরা যদি গুগলকে প্রায়োরিটি দেই বা গুগলের কাজটা ইজি করে দেই, গুগল কিন্তু আপনাকে পছন্দ করবে। সো আমাদেরকে কি করতে হবে, এটা একটা সুন্দর নেমিং করে দিতে হবে। যেমন এখানে ট্যাব বল ক্রিকেট এখানে দেওয়া আছে, দেখি এখানে কি নেমিং করা আছে, আমি একটু চেক করে নিই। এখানে আমরা যদি চেক করতে চাই, এখানে একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে ওয়েব ডেভেলপার। এই টুলটা আমরা বা হচ্ছে এটা একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করে কি করব, অ্যাক্টিভ করে নিব। তারপরে আমরা আমাদের সাইটে চলে আসব। সাইটে আসার পরবর্তীতে আমাদের যে এক্সটেনশনটা আছে, কই গেল, এই যে এটা ওয়েব ডেভেলপার। হ্যাঁ, আমরা আমাদের সাইটে চলে আসলাম, দেখি এ কি বলতেছে। এই যে ইমেজের হচ্ছে ডিসপ্লে ইমেজ অল অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে অল অ্যাট্রিবিউটগুলো কিন্তু দেওয়া আছে। এটা কি, হোয়াট ইজ ট্যাব বল ক্রিকেট, আমরা আমাদের টপিক এটা না, ঠিক আছে না, ক্লিয়ার। তারপরে এই যে একটা গোল রাউন্ড, এটা কি অথার চিনি কি, আমরা যারা বই পড়ি বইয়ের মধ্যে লেখক থাকে না, অথার বলে না ওকে। তো এখানে হচ্ছে অথারের এভাটার, মানে হচ্ছে এটা যে লেখছে ওর ছবি এখানে থাকবে। সো এখানে লেখা আছে অল ট্যাগ অথার এভাটার, মানে এই এই যে ছবিটা, এটাও একটা ইমেজ কিন্তু না, এটা কিসের ইমেজ ছিল, অথারের। হ্যাঁ, অথারের ইমেজ, এটা একটা এর সুন্দর মতো এটা দেওয়া আছে, এটাও কিন্তু একটা এসিওর পার্ট। এই যে ইমেজটার নাম আমরা দিছি, নাম কি দিছে, হোয়াট ইজ ট্যাব বল ক্রিকেট। এখানে আরেকটা ইমেজ আছে, এই ইমেজের নাম কি দিছে, হিস্টোরি অ্যান্ড অরিজিন ট্যাব বল ক্রিকেট। এখানে সুন্দর মতো হিস্টোরি দেওয়া আছে না, রিলেভেন্ট না নামটা, আমাদেরকে এরকম করে রিলেভেন্ট নেমিং করতে লাগবে। এইখানে একটা সুন্দর মতো করে আঁকা বাঁকা জিনিস দেওয়া আছে, এটা কি, রুলস অ্যান্ড ফরম্যাট অফ দ্য গেম। হ্যাঁ, এখানে দেওয়া আছে কি, হোয়াই ট্যাব বল ক্রিকেট ইজ সো পপুলার, সুন্দর মতো করে একটা চিন্তা করতেছে। হ্যাঁ, তারপরে এখানে দেখা যাচ্ছে কি, বেনিফিটস অফ ট্যাব বল ক্রিকেট, ঠিক আছে না। তো এইরকম করে আমাদের প্রত্যেকটা ইমেজের একটা নাম দিতে হবে, যেন গুগল আসার পরবর্তীতে ও যেন বুঝতে ইজি ফিল করে বা সহজে বুঝতে পারে, ঠিক আছে। ইমেজ গেল, আসি হচ্ছে ইউআরএল ডেলিমিটার চেক। ডেলিমিটার বুঝাইছি না, ইউআরএল ফ্রেন্ডলিনেসটা কি, আমরা যে ইউআরএলটা বানাইছি, আমি একটু আগে ওটাও কিন্তু বললাম যে ইউআরএল এ হাবিজাবি অনেক কিছু লেখা আছে। এই যে যেমন এখানে হয়ে গেল, অথবা তো এই যে হাবিজাবিতে ভরপুর, এটা কিন্তু ইউআরএল ফ্রেন্ডলি না। হ্যাঁ, আমাদের ইউআরএল ফ্রেন্ডলি হচ্ছে যে এই ভাই, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। আচ্ছা, আমাদের সাইটটা দেখাই, এটা ইউআরএল ফ্রেন্ডলি। আপনি কিসে ঢুকতেছেন ক্লিয়ার একবারে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ই কমার্স সাইট, তাই না, এই যে ক্রিকেট বলে ঢুকি, এটাও কিন্তু একটা ই কমার্স সাইট। এই যে আমরা এখানে প্রোডাক্ট বিক্রি করতেছি, এই যে যেমন দেখেন পুরোটা, পুরা সাইটটাতে কি জিনিস এটা একবারে ক্লিয়ার করা। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা কিওয়ার্ড ক্লাস্টার ইউজ করছি, প্রো ম্যাক্স প্রিমিয়াম, 4 পিস লেদার ক্রিকেট বল, অরেঞ্জ অরেঞ্জ কিন্তু এটাও একটা কিওয়ার্ড, কালারের নাম, এটা একটা কিওয়ার্ড। লেদার ক্রিকেট বল, এটা একটা কিওয়ার্ড। ক্রিকেট বল, এটা একটা কিওয়ার্ড। বল, এটা একটা কিওয়ার্ড। 4 পিস লেদার ক্রিকেট বল, এটা একটা কিওয়ার্ড। প্রো ম্যাক্স, এটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ডেরও ধরনের একটা হচ্ছে কি ব্র্যান্ড কিওয়ার্ড, মানে এটা আমাদের ব্র্যান্ডের নাম। তারপর হচ্ছে প্রিমিয়াম 4 পিস লেদার ক্রিকেট বল, এটা একটা কিওয়ার্ড। দেখছেন, অল্প কয়েকটা জিনিস বাট কতগুলো ইনডেপথ আলোচনা, তাই না। আচ্ছা, ইউআরএলটা তো বুঝাইলাম, কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। এখন এটাতে চলে আসি, আমাদের যে এই যে নামটা আছে বা আমাদের যে মূল কিওয়ার্ড, এটা আমাদের কিওয়ার্ড ধরে নিছি আমরা। হ্যাঁ, টাইটেলটাই ধরেন আমাদের কিওয়ার্ড, এটা পুরোটা এখানে আছে কিনা। ওকে, আমাদের টাইটেলটা ধরেন আমাদের কিওয়ার্ড, আমি জানি না, ধরেন আমি জানি না আমাদের কিওয়ার্ডটা কি, আমাদের টাইটেলটাই আমাদের ধরে নিছি কিওয়ার্ড, তো এটা পুরোটা এখানে আছে কিনা। বা আমি যদি জানি যে ধরেন এই যে লেদার ক্রিকেট বল, এটা আমাদের কি কিওয়ার্ড না, ধরে নেই এটা আমাদের কিওয়ার্ড, এটা এখানে আছে কি, লেদার ক্রিকেট বল আছে না, এটা এসইও অপটিমাইজড ইউআরএল না। সো আমাদের যে ইউআরএলটা থাকবে আমরা কিন্তু এইটাও এডিট করতে পারবো। এটা কীভাবে এডিট করবো, এটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে বা আমাদের যদি কোডিং করা সাইট হয় তাহলে যে কোনোখানেই আমরা এটা পাবলিশ করার টাইমে এডিট করে পাবলিশ করতে পারবো। আচ্ছা, ইউজ শর্ট ইউআরএল। এখন আমরা যখন এরকম ই কমার্স সাইটের জন্য কাজ করব, আমাদের ইউআরএলটা একটু বড় সড়ো হইতেই পারে, এটা ব্যাপার না।
কারণ আমাদের এখানে ক্লাস্টার কিওয়ার্ড থাকবে, হাবিজাবি অনেক কিছু থাকবে, সো আমাদের ইউআরএল একটু বড় হইতেই পারে। বাট যখন ব্লগিং নিয়ে কাজ করব, যেমন এই দাঁড়ান ব্লগিং হয়ে গেল, এই যে যেমন এখানে যে সাইটটা আছে এই কিন্তু অল্পের মধ্যে কভার করছে। হ্যাঁ, আরও দেখি নিউজ সাইট। আচ্ছা, নিউজ সাইটের ক্ষেত্রে আপনার এইরকম হাবিজাবি খুব বড় একটা ফ্যাক্ট হবে না, বাট মেনটেন করাটা উত্তম, এসইও ফ্রেন্ডলি ইউআরএল মেনটেন করা উত্তম। হ্যাঁ, আচ্ছা ইউআরএল শর্ট আপনাকে এক্সাম্পল দেখাই। আমাদের সাইটের যে ইউআরএলটা, আমি আমাদের ইয়েতে যাই, ব্লগিং সেক্টরটাতে যাই, এই যে শর্ট যে ইউআরএল, হ্যাঁ ইউআরএলটা কি থাকবে, ছোট থাকবে, এটাই বুঝাচ্ছিলাম। এটা কি ইউজ শর্ট ইউআরএল, তারপর হচ্ছে অ্যাবসোলুট ভার্সেস রিলেভেন্ট ইউআরএল। এখন আপনার এক একটা সাইটের প্রোডাক্ট হইতে পারে এক এক রকম, বাট কোনোভাবেই আপনার যে সাইট আছে এই সাইটে একই ধরনের ইউআরএল একাধিক থাকা যাবে না, বা বলতে গেলে যে একেবারে কাছাকাছি জাস্ট এক দুইটা আলফাবেট এদিক ওদিক হচ্ছে, এরকমও ইউআরএল রাখা যাবে না। গুগল এই জিনিসটা পছন্দ করে না। কেন পছন্দ করে না? ধরেন আপনার যে সাইট আছে, আমি এখান থেকে একটা দেখাই, ধরেন abc.com, abc.com/creative IT institute। এখন এখানে abc.com/creative IT institute, এখানে একটা এজ আছে, ইনস্টিটিউটস। ধরেন আপনার কাছে এটা একটা কিওয়ার্ড, আপনি এই কিওয়ার্ডটা এখানে বসাই দিয়েছেন আপনার সাইটের নামের শেষে। এখন আপনার সাইটের নামের শেষে যে কিওয়ার্ডটা বসাইছেন এটাতে আপনি একটা লিঙ্ক বানাইছেন, কারণ শেষে আবার এস যেটা আছে ওই এসটা কাটে দিয়ে আরেকটা লিঙ্ক বানাইছেন। এতে কি হচ্ছে, আপনি গুগলকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছেন বা ম্যানিপুলেট করার চেষ্টা করতেছেন যে আমার এই একাধিক কিওয়ার্ড নিয়ে আমার সাইট আছে। গুগলকে ম্যানিপুলেট যদি করতে চান, গুগল কিন্তু এতটা বোকা না। ও এত বড় একটা দুনিয়াতে পুরা দুনিয়ার পুরা সার্চ ইঞ্জিনটা ও একাই চালাচ্ছে। গুগল এতটা বোকা না যে আপনি কি ম্যানিপুলেট করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, গুগল এটা ধরে ফেললে আপনার সাইডে পেনাল্টি দিয়ে দিবে, আর আপনার সাইডে পেনাল্টি মানে আপনার এসইও ক্যারিয়ার ওই সাইডের জন্য ইন্ডানিল। আচ্ছা, পেনাল্টি আবার দুই ধরনের, একটা ম্যানুয়াল পেনাল্টি, একটা হচ্ছে গুগলের অটো পেনাল্টি। যেটা ম্যানুয়াল পেনাল্টি, ওই ম্যানুয়াল পেনাল্টি যদি আপনার সাইটে পড়ছে তাহলে ওই সাইট নিয়ে কাজ করাটা ঠিক হবে না, ওই সাইট আজীবনের জন্য ডেট। আর কারণ ম্যানুয়াল পেনাল্টি মানে হচ্ছে গুগল থেকে কেউ একজন আপনার সাইটে ঢুকছে এবং ঢোকার পরে তার কাছে এই সাইটটা মানে খারাপ লাগছে বা স্প্যাম মনে হয়েছে, হ্যাঁ, বা হাবিজাবি মনে হয়েছে, ওই কারণে পেনাল্টি দিছে। ঠিক আছে। আর যেটা অটো পেনাল্টি, এটা হচ্ছে গুগলের বট, ও যখন আসার পরে ঘাটাঘাটি করতে গিয়ে মনে হয়েছে ওর কাছে যে এটা ভালো না সাইটটা, এখানে আমাদের এই সাইট আমাদের গুগলের সার্ভারে রাখা মানে শুধু গুগলের সার্ভারের ডাটা লস করা, মানে স্পেস নষ্ট করা। কারণ এই যে সাইটটা ওখানে আছে স্পেস একটা খাচ্ছে না, তো এই স্পেস নষ্ট করা। সো ও ওটা এই কারণে বলে দেয় যে এটা পেনাল্টি। বাট আপনি তখন আপিল করতে পারবেন, মামলায় আপিল করে না সেরকম আপনি ওখানে আপিল করতে পারবেন যে না ভাই আমার এটা সাইট উপকারী, আপনি এটা ভুল করে পেনাল্টি দিয়েছেন। বাট যেটা একবার ম্যানুয়াল পেনাল্টি হয়েছে ওই সাইট আপনি আপিল করলেও 99.99% চান্স আছে আপনার ওই সাইট আর ফিরে আসবে না। আচ্ছা, ফুটার অ্যানালাইসিস, টপ লেভেল নেভিগেশন, সাইট ডেপথ চেক, ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন ইমেজ। আচ্ছা, সহজগুলো থেকে যাই। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু পরে যাচ্ছি। আর্কিটেকচার, আমরা আসি হচ্ছে লিঙ্ক ইস্যু, ব্রোকেন লিঙ্ক। এখন ধরেন আমরা যে সাইটগুলোতে কাজ করি, আমাদের যে পেজগুলো থাকে, আমাদের এই পেজগুলোতে মাঝে মধ্যে কোনো একটা লিঙ্ক, ধরেন আমাদের যে প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা কোনো কারণে কাজ করতেছে না, ওটাকেই বলা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। আচ্ছা, ব্রোকেন ইমেজ, ধরেন আমাদের এই যে সাইটের এই ইমেজটা কোনো কারণে দেখা যাচ্ছে না, তো এটা ব্রোকেন ইমেজ। লোগো লিঙ্ক, আমাদের যে সাইটটা আছে এই যে লোগোটা, এই লোগোটাতে ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিলে আমাদের সাইট ওপেন হচ্ছে কিনা বা হোম পেজে আসতেছে কিনা, এটাই হচ্ছে আপনার কি লোগো লিঙ্ক। অ্যাঙ্কর টেক্সট লিঙ্কিং, আমাদের যে ব্লগগুলো আছে এই ব্লগগুলোতে প্রপারলি একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্ট লিঙ্কিং হয়েছে কিনা, এটা অন পেজে কাজ করা হয়নি, সো এখানে অ্যাঙ্কর টেক্সটিংটা নাই।
বাট আমি হোয়াট ইজ এসিও লিখে সার্চ করলে আমি এখন এনকোড টেক্সট দেখা দিতে পারবো। আজকে আমি খুবই স্লো বলতেছি কারণ 3টা ক্লাস চলে গেছে, আপনারা সবাই 3টা ক্লাসের হোমওয়ার্ক এখন পর্যন্ত জমা দেন না। আমি বাধ্য বিষয়গুলো আস্তে আস্তে আগাচ্ছি। এই যে এটা এনকোড টেক্সট, আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগতেছে। আপনাদের বারবার বলা হচ্ছে যে অফিসে আসবেন, বাসায় যদি কাজ করতে সমস্যা হয় অফিসে আসবেন, আসে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হোমওয়ার্কগুলো অ্যাটলিস্ট জমা দিবেন। বাসায় যদি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, ব্রেড ক্রামস। এখন আমাদের যে সাইট আছে, ব্রেড ক্রাম আমাদের আছে কিনা আমি এটা একটু ইয়ে করে নেই। হোয়াট ইজ ব্রেড ক্রামস, এটা আপনাদের ইয়ে না দেখাইলে, ছবি না দেখাইলে ক্লিয়ার হবে না। আচ্ছা এই যে দেখেন, আপনি ধরেন যে বেস্ট বাই নামে যে সাইটটা আছে, হ্যাঁ এই বেস্ট বাই নামের সাইটটাতে আপনি ঢুকছেন, আপনি এখান থেকে ক্যামেরা মানে ক্যামেরা যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিতে দিচ্ছেন এবং আপনি ডিজিটাল ক্যামেরা খুঁজতেছেন। তারপরে আবার একটা সাব ক্যাটাগরি হচ্ছে ক্যামেরা লেন্স, এরও সাব ক্যাটাগরি হচ্ছে ডিএসএলআর লেন্স, তারও সাব ক্যাটাগরি কি প্রাইম লেন্স। দেখছেন এই যে ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি মানে সাব ক্যাটাগরি এতগুলো, এটাকেই কি বলে ব্রেড ক্রাম। হ্যাঁ ব্রেড ক্রাম, ঠিক আছে। এখন এই ব্রেড ক্রাম আপনার ব্লগিং সাইটের জন্য একটু খারাপ, ই কমার্স সাইটের জন্য খুবই ভালো। কারণ ব্লগিং সাইট হচ্ছে আপনি ইনফরমেশন বা ডাটা শেয়ার করবেন, ইনফরমেশন শেয়ার করার জায়গায় যদি আপনি মানে পেঁচায় দেন বিষয়গুলো, ইউজারের জন্য বিরক্তিকর হবে, সো ইউজার এই জিনিসটা পছন্দ করবে না। অন্যদিকে যদি আপনার ই কমার্স হয়, ই কমার্সের মধ্যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় গেলেন এই জিনিসটা যখন দেখাচ্ছেন, একজন ইউজারের কোন জিনিসটা পছন্দ বা কোন জিনিসটা দরকার ও কিন্তু অটোমেটিক এখান থেকে একটার পর একটা স্টেপ পার হয়ে হয়ে আসতেছে, তাই না? ও কিন্তু ফিল্টার হয়ে আসতেছে, ও কিন্তু ক্যামেরা কিনতে আসে নাই, ও আসছে কি একটা লেন্স কিনতে। ও তাহলে ক্যামেরাতে গেল, তো ক্যামেরার মধ্যে ও কি আসছে, ওর কি আছে অ্যানালগ ক্যামেরা আর ডিজিটাল ক্যামেরা, তাই না? তো ওর কি দরকার, ডিজিটাল ক্যামেরা লেন্স দরকার। সো ও হচ্ছে ক্যামেরা সেকশন থেকে ডিজিটাল ক্যামেরা সেকশনে গেছে। তারপর ডিজিটাল ক্যামেরা কি দরকার, ওর ডিজিটাল ক্যামেরা লেন্স দরকার। সো ডিজিটাল ক্যামেরা থেকে ক্যামেরা লেন্সে চলে গেছে। এখন ডিজিটাল ক্যামেরার যে লেন্স আছে এটা কোন ডিজিটাল ক্যামেরা, ক্যামেরা কিন্তু আবার ভাগ আছে, আপনার মিররলেস ক্যামেরা আছে, তারপরে আপনার ডিএসএলআর আছে, তারপরে হচ্ছে আপনার ক্যাম কোর্ডার বা এরকম অনেকগুলো আছে, হ্যাঁ হ্যান্ডিক্যাম আছে, আর অনেকগুলো যে সাংবাদিকগুলো বড় বড় ক্যামেরাগুলো নিয়ে বেরোয় না ওগুলো আছে। তারপরে আবার আরও এর থেকে বড় আছে রেড ক্যাম, যেগুলো ওগুলো অনেক বড়, এক একটা ক্যামেরার দাম 60-70 লাখ টাকা। ওগুলো সাধারণত অনেক বড় বড় স্টুডিও, যেগুলো মার্ভেল মুভি বা হচ্ছে বড় বড় আপনার হলিউড মুভি বা বলিউড বড় মুভিগুলোতে এই ক্যামেরাগুলো ব্যবহার করে, ওগুলো আছে। ক্যামেরা অনেক ক্যাটাগরি আছে, এ কোন ক্যাটাগরি ক্যামেরার লেন্স খুঁজতেছে, এ খুঁজতেছে হচ্ছে ডিএসএলআর। এবং ডিএসএলআর লেন্সের মধ্যে কোন লেন্স খুঁজতেছে, প্রাইম লেন্স। হ্যাঁ টেলিফোটো লেন্স আছে, প্রাইম লেন্স আছে, আরও অনেক ধরনের লেন্স আছে, এ কোন লেন্স খুঁজতেছে, প্রাইম লেন্স। হ্যাঁ তো এইরকম করে ফিল্টার হয়ে 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 এত দূর আসছে। এতে আপনার কী লাভ, যারা ই কমার্স সাইট চালাচ্ছেন এই ব্রেড ক্রাম দিয়ে আপনার কী লাভ, আপনি স্পেসিফিকভাবে একজন কাস্টমার পাচ্ছেন। ধরেন এই যে প্রোডাক্টটা এ কিন্তু দেখে গেছে, মানে কি এর কেনা দরকার দেখে এ দেখে গেছে, তাই না? তো আপনি যখন ফেসবুকে অ্যাড চালাবেন, আপনার কাছে কিন্তু প্রত্যেকটা ডেটা সেভ করা আছে আপনার সাইটের মধ্যে। ধরেন আমি এই যে বেস্ট বাই নামের শপে এই প্রাইম লেন্সের এই লেন্সটা আমি দেখছি, পছন্দ হয়েছে আমার, আমি এটা অ্যাড টু কার্ট করে রাখছি। কে অ্যাড টু কার্ট করে রাখছে, আমি অ্যাড টু কার্ট করে রাখছি, কে, হামিম। তো হামিম যেহেতু অ্যাড টু কার্ট করে রাখছে, হামিম পরবর্তীতে এটা অর্ডার করে নাই, জাস্ট কার্টে অ্যাড করে রাখছে। তো হামিম যেহেতু শুধু কার্টে অ্যাড করে রাখছে, অর্ডার করে নাই, তো হামিমের একটা কি আছে, এর একটা আগ্রহ আছে, একটা প্রোডাক্ট কিনতে পারে। তো আমি কি করতে পারি, আমি হামিমকে টার্গেট করে অ্যাড চালাইতে পারি, ওর মনটাকে একটু উস্কাবো, তুমি তো ভাই এটা একটু দেখছিলা, নিবা নাকি? অ্যাড আসে না, দারাজের অ্যাডগুলো আসতে থাকে না, আপনি যেগুলো দারাজে ঘাটছেন ওগুলো 14বার অ্যাড হিসাবে আসে না? ফুড পান্ডা যেমন কয়েক বছর আগে, মানে আপনি ইউটিউবটা ঢুকছেন মানে ফুড পান্ডার অ্যাড আপনাকে দেখাই লাগবে।
এরকম করে 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 ও একবারে আপনার মাথাটাতে ফুড পান্ডা ঢুকাই দিছে যে এটা একটা ফুড ডেলিভারি অ্যাপ। হ্যাঁ, সবাই চিনি কিন্তু। তো এইরকম করে আমরা কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি। আমরা এইভাবে একটা পার্সনের ডাটা সেভ করে নিব, দেন আমরা ইন্ডিভিজুয়ালি তাকে টার্গেট করব। ডিজিটাল মার্কেটিংয়ের পাওয়ার এইটাই। আমরা মানে পার্সন টু পার্সন যাচ্ছি না, আমরা হচ্ছে কি করতেছি, আমরা একটা পার্সনের ডাটা আমাদের কাছে সেভ রাখতেছি। আপনি যে জিনিসটা সার্চ করতেছেন, যেই ওয়েবসাইটে গিয়ে সার্চ করতেছেন, ওই জিনিসটা আমার কাছে সেভ হয়ে থাকতেছে। ওকে, তো আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি টার্গেট করে করে যারা কিনা এই জিনিসটা কিনতে চায়, ইন্ডিভিজুয়ালি টার্গেট করে করে তাদেরকে অ্যাড দেখাবো। এবং এইভাবেই কিন্তু ডিজিটালি আমাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে না থাকে, আমরা অনেক বড় পরিসরে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পৌঁছাতে পারবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোথায় ছিলাম? ব্রেড ক্রাম্ব। টপ লেভেল নেভিগেটর অ্যানালাইসিস এগুলো লাগে না আসলে। ফুটার অ্যানালাইসিস, এটা ফুটার। আমাদের ফুটারের মধ্যে আমরা কি খুঁজি? ফুটারের মধ্যে আমরা আমাদের কি জিনিসটা, আমরা কোন সাইডে আছে এটা খুঁজবো। ফুটারের মধ্যে আমাদের সোশ্যাল প্রেজেন্স কি কি আছে এগুলো খুঁজবো। আমাদের ফুটারের মধ্যে আমরা আমাদের কন্ট্যাক্টার্স খুঁজবো, আমরা আমাদের প্রোডাক্ট কি আছে না আছে, আমাদের হোম পেজ, এগুলো রাখাটা ভালো, এসইও ফ্রেন্ডলি। তারপরে কাস্টমার কেয়ারের মধ্যে অপশনগুলো রাখবো, প্রাইভেসি পলিসি রাখবো, টার্মস অ্যান্ড কন্ডিশন রাখবো, শিপিং পলিসি রাখবো, কন্ট্যাক্টার্সের জন্য আমাদের মেইল রাখবো, বা এখানে একটা সেকশন, ফর্ম পূরণের একটা সেকশন রাখবো যে তুমি চাইলে এখানে আমাদের থ্রুতে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, তো এটা হচ্ছে ফুটার সেকশন, এসইও ফ্রেন্ডলি ফুটার। এই যে আমি একটা এক্সাম্পল দেখালাম, এরকম এক্সাম্পলটা হচ্ছে কি এসইও ফ্রেন্ডলি ফুটার। সাইট ডেপথ চেক, এই জিনিসটা আপনার আরও ইনডেপথ, এটা আমরা পেইড টুলসে চেক করবো, আপাতত এটা চেক করতেছি না। ব্রোকেন লিঙ্ক বলছি, লোগো, অ্যাঙ্কর টেক্সট, ইউজ অফ নো ফলো লিঙ্কস। আচ্ছা, লিঙ্কের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো ডু ফলো লিঙ্ক, একটা হলো নো ফলো লিঙ্ক। এখন আমাদের যে সাইটটা এখানে আছে, এই সাইটটাতে আমাদের ওটা নো ফলো লিঙ্ক নাকি ডু ফলো লিঙ্ক, আমরা এটা বুঝবো কিভাবে? আমরা এটা যদি বুঝতে চাই, তাহলে ধরেন যে আমরা এটা যে লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কটার উপর রাইট ক্লিক করব, ইন্সপেক্ট যাব। দেখি এ কি করছে। রিভার্সে যাচ্ছে না কেন? আচ্ছা, আমি এটা ইয়ে করে নিই, কপি করে নিই। আচ্ছা, কোনটা মানে সাইডে ছিলাম? এই যে এইখানে যে একটা এ দেখতে পাচ্ছি না, আমি যখন এটার উপর আসি এ দেখতেছি না, এটা হচ্ছে কি অ্যাঙ্কর করে দিছে। এটা হচ্ছে এইচটিএমএল এর একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কি এ, হ্যাঁ, এ দিয়ে আমরা হচ্ছে কি অ্যাঙ্কর করতেছি। অ্যাঙ্কর কি করতেছি, আমাদের যে সাইটটা আছে এই ওয়ার্ডগুলোতে আমরা অ্যাঙ্কর করছি, মানে এই ওয়ার্ডগুলোতে আমরা ক্লিক করলে এই সাইটটাতে ইন্ডিভিজুয়ালি চলে যাব। বাট আনফর্চুনেটলি আমি একটা জিনিস দেখাতে আপনাকে পারতেছি না এখন, যে এটা এই পাশে গেলে আমি জাস্ট পুরোটাই দেখাতে পারতাম, এই পাশে যাচ্ছে না। মানে এখানে হয় কি, এখানে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, লিঙ্ক দুই ধরনের হয়, ফলো এবং নো ফলো। আচ্ছা দাঁড়ান, আমি এখানে আপনাকে স্ক্রিনশট দেখাই। নো ফলো লিঙ্ক স্ক্রিনশট। আচ্ছা, এখানে নাই। এই যে দেখেন, আপনার এখানে এই যে এইচ রেপ দিছে না, এবং এখানে আপনার সাইটটাকে মেনশন করে দিছে, এবং এখানে হচ্ছে কি নো ফলো করে দিছে। এখন নো ফলো এবং ডু ফলো এই দুইটার মধ্যে তফাৎ কি আসলে, এগুলা কি দরকার আমাদের? নো ফলো হচ্ছে আপনার সাইটটা, ধরেন আপনি যখন ব্যাকলিঙ্ক করবেন, হ্যাঁ, আপনার যে কম্পিটিটর বলেন বা আপনি যাদের সাথে কোলাবোরেট করতেছেন, যে ব্র্যান্ডের সাথে, ওই ব্র্যান্ডের সাথে আপনি যখন কোলাবোরেট করবেন, তখন আপনার যে সাইট, এই সাইটটা ও
এইরকম করে লিঙ্কিং করে দিল বা অ্যাঙ্কর করে দিল। ওকে, এখন কোনো একজন ইউজার ধরেন এইটা পড়তে পড়তে আপনার এই সাইটটাতে ঢোকার প্রয়োজন বোধ করলো, ও এটাতে রাইট ক্লিক করে ওপেন এই নিউ ট্যাব করে দিল, ওইটা সাইট ওপেন হয়ে গেল। ওকে, এখন আপনি এটার থ্রুতে ভিজিটর পাচ্ছেন, আপনি এটার থ্রুতে আপনার ব্র্যান্ডের মধ্যে একটা ভ্যালু তৈরি করতে পারতেছেন। বাট এখানে আরেকটা কথা আছে, যেটা হচ্ছে জুইস পাস। জুইস পাসটা কি? আমাদের যে সাইট আছে, আমাদের সাইটের মধ্যে ডোমেইন অথরিটি, হ্যাঁ, এই ডোমেইন অথরিটিটা একটা মাপকাঠি আর কি বলা যায়, গুগলের মাপকাঠি, যেটা দিয়ে গুগল ওর সাইটগুলোকে বিশ্বাস করে। অথরিটি মানে কি? আপনি কতটা ট্রাস্ট বিল্ড করতে পারছেন, গুগলের কাছে কতটা ট্রাস্ট বিল্ড করতে পারছেন, এটাই হচ্ছে ডোমেইন অথরিটি। তো আপনার ডোমেইন অথরিটি যদি বেশি হাই হয়, তাহলে যদি আপনার কন্টেন্ট পাবলিশ হয় এবং আপনি ইজিলি র্যাঙ্কিং পাই যাচ্ছেন। হ্যাঁ, ডোমেইন অথরিটি এই কাজটা আপনার ইজি করে দেয় কন্টেন্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আপনার যদি ডোমেইন অথরিটি কম হয়, তাহলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক ব্যাকলিঙ্ক করতে হবে এবং ভালো ভালো সাইটের সাথে ব্যাকলিঙ্ক করতে হবে, এবং ওটার মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড বিল্ডিং করতে পারবেন। হ্যাঁ, আপনার ব্র্যান্ডের নামটা মানুষের কাছে পরিচয় করে দিতে পারবেন। তো ধরেন যে এখানে এইভাবে সুন্দর মতো করে একজন বড় ব্র্যান্ড, একজন বড় ওয়েবসাইট মালিক আপনার সাইটটাকে এরকম করে লিঙ্কিং করে দিছে। এখন লিঙ্কিং করার সময় ও কী করছে, এরকম নো ফলো করে রাখছে। তো এরকম নো ফলো করে রাখলে একটা বিষয় হচ্ছে যে আপনার সাইটের মধ্যে ভিজিটর যাবে, আপনার সাইটের মধ্যে কি যাবে, এরকম করে সুন্দর মতো করে রাইট ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করে ভিজিটর যাবে। হ্যাঁ, বাট এখানে একটা সমস্যা হচ্ছে যে রাইট ক্লিক করে যে ভিজিটরটা আসলো, এই ভিজিটরটা শুধু আপনার ওখানেই গেল, এখান থেকে এই সাইটের যে অথরিটি, এই অথরিটিটা আপনি গেইন করতে পারলেন না। বুঝতে পারছেন বিষয়টা? নো ফলোর এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, মানে অথরিটিটা পাস হইল না, গুগল আপনাকে বিশ্বাসের জায়গাটা দিতে পারলো না। আপনি এর এখান থেকে পাইছেন, হ্যাঁ, এ মনে করছে যে আপনার সাইটটা এই কাজের জন্য ভালো, এ আপনাকে দিয়ে দিছে, বাট এ কি দিয়ে দিছে? নো ফলো দিয়ে দিছে। মানে ওর যে অথরিটিটা, ওই অথরিটিটা ইউজ করবে না, ওর পাওয়ারটা ইউজ করবে না, ওর পাওয়ারটা ইউজ করবে না, গুগলের কাছে বলবে না ও যে ভাই এই সাইটটা ভালো, এ ভালো কাজ করতেছে। ওকে, ডু ফলো কোনটা? ডু ফলো হচ্ছে যে এখানে হচ্ছে রেফের পরে ইকুয়াল টু কোলন ডু ফলো লেখা থাকবে, হাবি যাবি আর অনেক কিছু থাকবে। তো ডু ফলোটা কি? ডু ফলো হলো যে আমার অথরিটি অনেক হাই, আমার অথরিটি 190, আমি চাচ্ছি যে আমি যাকে রেফারেন্স হিসেবে রাখতেছি, ওর সাইটে যখন কোনো একটা ইউজার ভিজিট করতে যাবে, ওর সাইটে যখন একটা ইউজার কী করবে, ভিজিট করতে যাবে, তখন ওই ইউজারটা ভিজিটের পাশাপাশি গুগল ওকে বিশ্বাসও যেন করে। ক্লিয়ার হয়েছে? নো ফলো টু ফলো ক্লিয়ার হয়েছে? তো লিঙ্ক এরকম দুই ধরনের হয়। আচ্ছা, ইউজ অফ নো ফলো লিঙ্কস, আমরা এটা দেখবো কতগুলো নো ফলো আছে। ম্যালিশিয়াস লিঙ্কস, আমরা এই ম্যালিশিয়াস লিঙ্কসগুলো কই থেকে দেখতে পাবো? এইগুলো দেখতে পাবো হচ্ছে ব্যাকলিঙ্ক চেকিংয়ের মাধ্যমে। এখন ব্যাকলিঙ্ক চেকিং আমরা করতে পারবো পেইড টুলসের মাধ্যমে। এগুলো আমরা ফ্রি টুলসের মাধ্যমে ব্যাকলিঙ্ক কখনোই চেক করতে পারবো না, ওগুলো হাবি যাবি অনেক কিছু দেখাবে, ওগুলো ভালো না। হ্যাঁ, তো ম্যালিশিয়াস লিঙ্কস এটা আমরা বুঝবো কীভাবে? যেমন আমি আপনাকে দেখাই, যেমন আমি 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 আচ্ছা এখান থেকে দেখাই। ওহ, এটা না, আচ্ছা এখানে যেমন অনেকগুলো আমরা লিঙ্কডিন দেখতেছি না? হ্যাঁ, তো আমরা ধরেন কোনো একটা সাইটের ইয়েতে ঢুকছিলাম, ব্যাকলিঙ্ক চেক করার জন্য ঢুকছিলাম, আমাদের কম্পিটিটর হোক বা আমাদের নিজের সাইট হোক, ব্যাকলিঙ্কের পজিটিভ নেগেটিভ দুইটা সাইড আছে, এটাও বলি, আশা করি খারাপ কাজে ব্যবহার করবেন না এটা। আমরা ধরেন আমাদের যে কম্পিটিটর, ওকে আমরা দেখতে পারি না, হ্যাঁ, আমাদের শত্রু। এখন বা অনেক ক্ষেত্রে অনেকে এই কাজটা করে যে ধরেন আপনার এসিওর কাজ আপনি করে দিয়েছেন, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে নাই, তখন এরকম ম্যালিশিয়াস ব্যাকলিঙ্ক করে দেয় অনেকে।
এর ফলে কি হয়, আপনি যে এসইওর কাজটা করে লাভ করে দিচ্ছেন, পুরো লাভটা শেষ, ওর সাইডে র্যাঙ্কিংয়েই আসবে না। ঠিক আছে না? মানে তোমার কাজ করে দিছি, তুমি আমার টাকা দাও নাই, তোমার একেবারে 12টা বাজায় দিয়েই আমি চলে গেলাম। তো অনেকে আবার কি করে এই কাজটা কম্পিটিটরদের সাথে করে, ম্যালিশিয়াস ব্যাকলিং দিয়ে লিঙ্ক করে দেয়। ফলে কি হচ্ছে যে ওই যে কম্পিটিটর ও দুর্বল হয়ে যাচ্ছে, ও ধসে পড়তেছে। ওকে, তো ম্যালিশিয়াস ব্যাকলিংগুলো দেখতে অনেকটা এইরকম হয়, সবসময় এরকম হয় তা না, বাট একটা এক্সাম্পল আর কি। আবার ম্যালিশিয়াস ব্যাকলিংকের আমি আর একটা এক্সাম্পল দেখাই। এই যে যেমন দেখেন এখানে অনেক হাবিজাবি লেখালেখি না, এটা কি নির্দিষ্ট একটা সাইটের নাম হইতে পারে? কেমন হাবিজাবি না? যখন এরকম হাবিজাবি দেখবেন বুঝে নেবেন যে কেউ একজন আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, কেউ একজন কি করতেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার সাইটের মধ্যে এইরকম ব্যাকলিঙ্ক যেন কখনোই না থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে কি ম্যালিশিয়াস ব্যাকলিঙ্ক। আপনি যখন সাইট অডিট করবেন তখন এই ম্যালিশিয়াস ব্যাকলিঙ্কগুলো ব্যাকলিঙ্ক চেকারের মাধ্যমে ফুল আউট করে দেবেন, পুরো আউট করে দেবেন। আচ্ছা, স্ট্রাকচার ডাটা মার্কআপ, এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখব। এটার বলতে গেলে একটা পুরো ক্লাসই লাগবে, বাট আমি একটা তাও ধারণা দিয়ে দিই আপনাদের। স্ট্রাকচার ডাটা মার্কআপ অল্পের মধ্যে যদি দেওয়া যায়, মানে এখানে আপনার জেসন বা হচ্ছে আপনার জেসন একটা ল্যাঙ্গুয়েজের পার্ট, তো যারা এটা করতে পারে ওদের দ্বারাই এই স্ট্রাকচার ডাটা মার্কআপটা তৈরি করানো হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেকগুলো কোডিংয়ের জিনিস দেখতেছি না, মাথাটা ঘোল খাই গেল না? এটাই আমাদের বুঝতে হবে, কঠিন হোক জটিল হোক বুঝতে হবে। এখানে আমরা দেখতেছি হচ্ছে ইউজ অফ স্ট্রাকচার ডাটা মার্কআপ, মানে হলো আমাদের যে সাইটটার স্ট্রাকচারটা আছে, আমরা স্ট্রাকচার এর আগে দেখছিলাম না? সাইটের স্ট্রাকচার কি দেখছিলাম? উপরে বডি থাকবে, উপরে হেডিং থাকবে, নিচে বডি থাকবে, তার নিচে ফুটার থাকবে, মাঝখানে কি থাকবে? লেখালেখি, বডির মধ্যে লেখালেখি, ইমেজ, হ্যান ত্যান আর অনেক কিছু থাকবে। একেবারে সিম্পল সাইট স্ট্রাকচার। হ্যাঁ, প্রথম ক্লাসে। আজকে আমরা চলে আসলাম 4র্থ ক্লাসে এবং মাথাটা একবারে পাগল হয়ে গেল, এগুলি কি? তো এখানে আমাদের এটা সহজ করে দেখি, এটা হচ্ছে কি জিনিস? এখানে হচ্ছে যে টাইপ, মানে কি জিনিস আমরা দেখতেছি, এটা কি? অ্যাপ্লিকেশন স্ল্যাশ আইডি বা প্লাস জেসন, মানে এটা একটা কি বলে, আমরা যেমন কোনো কিছু একটা যখন সেভ করি, এটা হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, কোনো কিছু যখন একটা সেভ করি, যেমন আমি এখানে একটা দেখাই টিএক্সটি, এখানে আমি হাবিজে অনেক কিছু লিখলাম, কন্ট্রোল এস দেওয়ার সময় এই যে দেখেন ডট টিএক্সটি আসছে না? আসে না? এটা হচ্ছে কি, এটা হলো একটা এক্সটেনশন। তো ডট জেসন এটাও একটা এক্সটেনশন। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা জিনিস আমি লিখে রাখি, এটার আরেক নাম কি? স্কিমা। হ্যাঁ, আমার নামটা ভুলে যাইতে পারে, যার কারণে আমি লিখে রাখলাম। এটার আরেক নাম হচ্ছে স্কিমা। স্কিমা বানানোর জন্য একটা টুলই আছে। হ্যাঁ, এটা আমি আর একটু পরেই যাচ্ছি। তো এটা দেখতে কীরকম, এটা আমি এখন বলি। টাইপ, আমাদের সাইটে যে জিনিসটা আছে ওইটা টাইপটা কি? কি রেসিপি? হ্যাঁ, ক্লিয়ার না? কনটেক্সট, কনটেক্সটটা হচ্ছে আমাদের schema.org, এই জায়গায় আমরা আমাদের নিজের সাইটটা দিয়ে দিলাম। হ্যাঁ, নেম, আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা এখানে থাকবে। কিওয়ার্ড, আমাদের যে কিওয়ার্ডটা আছে ওইটা এখানে থাকবে। তারপরে রেসিপি ক্যাটাগরি, আমাদের যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখছিলাম না একটু আগে ব্রেড ক্রামের ওখানে, আমাদের যে মেইন ক্যাটাগরি আমরা ক্যাটাগরির নাম দিয়ে দিব। ইমেজ, আমাদের যে ইমেজটা আছে, আমাদের যে ইমেজ, ধরেন এখানে অনেক ইমেজ আছে না? এই যে ইমেজ, ইমেজের তো একটা লিঙ্ক আছে, এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে ইমেজের লিঙ্কটা আছে না? এই লিঙ্কটা কপি করে আমরা এখানে বসাই দিব ইমেজের এই জায়গায়। ডেসক্রিপশন, আমাদের যে এই যে কই গেল, এই যে এটা আছে না, এটা ডেসক্রিপশনটা কি? এখান থেকে আমরা ডেসক্রিপশনটা বের করে নিতে পারতেছি না? ডেসক্রিপশন। তারপরে হচ্ছে রেসিপি ইনগ্রিডিয়েন্ট,
হ্যাঁ, সুন্দর মতো করে আমরা দিয়ে দিলাম। যারা কিনা কোডিং একটু হলেও পারি আমরা এটা ইজিলি তৈরি করতে পারবো। আর যারা কিনা কোডিং একদমই পারি না, এরকম করে সুন্দর মতো একটা ছবি ওপেন করে নিব। ছবি ওপেন করে নেওয়ার পরবর্তীতে কি করব, আমাদের এখানে নোটপ্যাড নামে একটা আছে, হ্যাঁ নোটপ্যাড। নোটপ্যাডের এখানে আসে আসে আমরা কি করব, এইরকম করে জাস্ট আরে স্ক্রিপ্ট, তারপরে ফাঁকা দিব, টাইপ, তারপরে হচ্ছে ইকুয়াল টু, ঠিক আছে, এরকম করে অ্যাপ্লিকেশন, তারপরে স্ল্যাশ আইডি, তারপরে হচ্ছে প্লাস জেসন, তারপরে এরকম করে দিয়ে দেবো, হ্যাঁ, তারপরে এন্টার, তারপরে ট্যাব দিব, সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট শুরু হইলো, তবে এটা দিলাম, আবার ডাবল ট্যাপ দিব, ডাবল ট্যাপ দিয়ে দেন হচ্ছে @ এরকম করে আমরা এখানে যেমনি আছে, হ্যাঁ বুঝতে পারছি, এরকম করে আমাদের কি করব, স্কিমাটা তৈরি করব, হ্যাঁ, এটাকে স্কিমা মার্কআপ বলে বা কি বলে, স্ট্রাকচার ডাটা মার্কআপ। ওকে, এখন আমরা স্কিমা মার্কআপ ক্রিয়েটর, এই যে স্কিমা মার্কআপ জেনারেটর আছে, আমরা এইটাতে দেখব। এই যে যেমন স্কিমা মার্কআপ জেনারেটর জেসন এলডি আমরা ওটা দেখতেছিলাম, এরকম আরো অনেক টুল আছে, হ্যাঁ বর্তমানে এআই আসার কারণে এটা পানির মতো সহজ করে দিয়েছে। আমরা কিন্তু দিন দিন অনেক গভীরে ঢুকবো, যারা আগের জিনিসগুলো বুঝি নাই বারবার কষ্ট করে হইলেও ভিডিওগুলো দেখবেন, কারণ ডাটা স্ট্রাকচার, সরি আমরা সাইড স্ট্রাকচার জিনিসটা প্রথমে দেখছিলাম, হ্যাঁ এখন সাইড স্ট্রাকচার থেকে আজকে কত ভিতর ঢুকে গেছি চিন্তা করছেন। তো আপনি যদি সাইড স্ট্রাকচার জিনিসটা কি ওটাই না বুঝেন, হঠাৎ করে এগুলো কিন্তু মানে মাথাতেই যাবে না, পুরো মাথার উপরে চলে যাবে। সো এই জিনিসটা আপনার ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো ধরেন আমরা হচ্ছে ডেনসু নামে যে সাইটটা আছে, এখানে আমরা কি করতেছি, স্কিমা মার্কআপ জেনারেট করতেছি। আমাদের যে এখানে আছে, ধরেন আমাদের যে ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্টের এখানে হচ্ছে ডাটা মার্কআপ বা হচ্ছে স্কিমা তৈরি করা নাই, আমরা ওনাকে বলতে পারি যে আপনি আমাকে এক্সট্রা $15 বা $20 দেন। এই স্কিমা মার্কআপ খুবই ছোট কাজ, সর্বোচ্চ আপনার 4 থেকে 5 মিনিট লাগবে তৈরি করতে, তারও কম সময় লাগবে, বাট এটার দাম কিন্তু অনেক। যেমন আমি এটাকে জাস্ট এই যে স্কিমা, হ্যাঁ স্কিমা মার্কআপ বা এখানে যেটা দেখছি স্কিমা মার্কআপ জেনারেটর হ্যান ত্যান যেটাই লিখি না কেন, আমি একটু ফাইবারে যাই, fiverr.com-এ যাই, এখানে যদি যাই লিখি দেখছেন, খালি 3 থেকে 4 মিনিটের কাজটা করে দিবে, $30 $50, এ তো পুরা ডাকাতি শুরু করে দিছে, ঠিক আছে, মাত্র 4 থেকে 5 মিনিটের একটা কাজ, বাট এরা এই 4-5 মিনিটের কাজের জন্য কত টাকা দেবে, ঠিক আছে। এখানে যে শুধু ও কাজ ওইটা করে দেবে এমন, আরও এক্সট্রা হয়তো কিছু অ্যাড আছে যার জন্য 100-150 নিচ্ছে। তাছাড়া এমনিতে ওভারঅল আপনার মানে $10 $30 করে নেয়। আপনি চিন্তা করেন কাজটা কিন্তু ছোট বাট ডিমান্ডেবল, হ্যাঁ, নাহলে কিন্তু এত, এখানে কতগুলো আছে আপনার, প্রায় 552টা রেজাল্ট আছে, 552টা আসতো কি, এত এত কেন, এতগুলো তো আসতো না। সো ছোট কাজ আমরা একটু ভালো মতো শেখার চেষ্টা করি। ওকে, স্কিমা জেনারেটর, এখান থেকে চলে আসলাম স্কিমা জেনারেটর, এখান থেকে ধরেন যে আমরা ব্রেড ক্রাম্ব দিলাম, তারপরে এখানে হচ্ছে আমাদের পেজের ইউআরএল, সেকেন্ড পেজের ইউআরএল, আমরা এখানে ইউআরএলগুলো দেবো। এই যে দেখেন এ কিন্তু অটোমেটিক আমাকে কোড জেনারেট করে দিচ্ছে। আমি জাস্ট ডেমো দেখাচ্ছি, কাজটা করতে গেলে সময় লাগবে, আমাদের আরও অনেক টপিক আছে, সো আমি এটা কী করতেছি ডেমো দেখাচ্ছি। এই যে দেখেন সুন্দর মতো করে যা লাগে সব তৈরি করে দিছে, হ্যাঁ। তো এটা আমরা কপি করব, কপি করে এটা আমাদের যে ডেভেলপার তাকে দিব, তাকে দিয়ে বলবো যে ভাই এটা সুন্দর মতো করে আমার সাইটের মধ্যে বসায় দাও। কোন জায়গায় বসাবো, আমাদের, আমরা চাইলে একাধিক পেজের জন্য এই স্কিমা মার্কআপ তৈরি করতে পারি। গুগল ও তো কোডিং বুঝে, ও তো আর আমাদের মতো মানুষ না, ওয়ার্ড বুঝে না, ও কোডিং বুঝে। ওকে যদি আমরা আরও সহজ করে দেই যে তুমি এই যে সাইটটাতে ঘুরতে আসো, যেমন 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 আচ্ছা এখন এরকম করে আমরা সুন্দর মতো করে আমাদের স্কিমা তৈরি করে নিব। এই স্কিমাটার কাজটা কি, কাজটা হলো আমাদের ধরেন যে এই যে ক্যাটাগরি পেজ, যেমন আমাদের এই যে প্রোডাক্ট বা এটা হচ্ছে একটা ব্লগের
পেজ, হ্যাঁ, আমাদের এই ব্লগের পেজের যে এই কোডিং সেকশনটা আছে, আমরা তো এটা যখন পাবলিশ করি, আমি আপনাকে একটা লাইভ দেখাই, যদি লাইভ দেখাতে পারি সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আমার এখানে আমি এখানে রাখি নাই। আচ্ছা যাই হোক, ওয়ার্ডপ্রেসের ভিতরে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইন্টারফেস ইন্টারফেস কিছুদিনের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস চলে আসবে, তো তখন আমরা এগুলো ক্লিয়ার হবো আর একটু। তো এই যে দেখেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন আমরা ব্লগ যখন পাবলিশ করব, ওকে, যখন আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এরকম ব্লগ পাবলিশ করব, তখন এখানে আমাদের এই যে ভিজুয়াল দেখতে পাচ্ছি না, এখানে আবার টেক্সটও আছে, অ্যাড কন্ট্যাক্ট। আচ্ছা, এইখানে যখন আমরা টেক্সট বা এই সেকশনগুলোতে চলে যাব, তখন কি হবে, আমরা কোডগুলো দেখতে পারবো। হ্যাঁ, আমাদের তখন আমরা কি করব, কোডগুলো দেখতে পাবো। ওই কোডগুলোর মধ্যে ওই যে কোডগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের HTML এর পরে এই যে বডি সেকশনটা আছে না, এই বডি সেকশনটা কিন্তু একেবারে শুরু, এই যে প্রথমে হেডিং, টাইটেল, হ্যানত্যান এগুলো থাকবে, তারপর বডি সেকশনটা থাকবে। এই বডির পরে আমরা এই স্ক্রিপ্টটা এখান থেকে কপি করে নিয়ে এই জায়গায় আসে বডির পরে ছাড়ে দিব। এতে কি থাকে থাকুক, আমাদের ওটা আমরা তো বুঝিও না, জানারও দরকার নেই। ওকে, ক্লিয়ার হয়েছে? যদি এটা ডেভেলপারকে দিতে চান, ডেভেলপারকে দিবেন। আপনি যদি চান যে না ভাই আমি এত রিস্ক নিব না, সাইটের অনেক কাজ আছে, অনেক কিছু করা হয়েছে, যেমন ধরেন এই সাইটটাতে অনেক কাজ করা হয়েছে না, আপনি চাচ্ছেন যে এই সাইট নষ্ট হয়ে যায়, যদি ভয় পাচ্ছেন, তো আপনি ডেভেলপারকে দিয়ে দিবেন। হ্যাঁ, বলবেন যে ক্লায়েন্টকে বলবেন যে স্যার আমার তো এই কাজটা আমি করে কমপ্লিট করছি, আপনি একটু ডেভেলপারকে এটা দিয়ে দিন, ও যেন অমুক অমুক পেজগুলোতে আপলোড করে দেয়। তো আপনি স্কিমা এরকম প্রত্যেকটা আপনার ব্লগের জন্য করবেন, স্কিমা এরকম প্রত্যেকটা প্রোডাক্টের জন্য করবেন। এর ফলে কী লাভ, গুগল আমাকে অনেক হাই প্রায়োরিটিতে দেখবে, আমাকে অনেক ভালো মতো বুঝতে পারবে যে আমি কী নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, কারণ এখানে দেখেন, কই গেল ছবিটা ডিলিট করছি, এই যে যেমন এখানে দেখেন প্রত্যেকটা একেবারে ক্লিয়ার করে দেওয়া আছে না, এটা কোন জিনিসটা নিয়ে কাজ করছি, কোন সাইটটাতে আছে, এই সাইটের মেটা টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, ক্যাটাগরি কি, কোন ইমেজ ব্যবহার করা হয়েছে, কি কি H1 H2 হ্যান ত্যান হাবি যাবে, মানে পুরো পেজের মধ্যে এই যে পেজটা দেখতে পাচ্ছি, এটা একটা ওয়েবসাইটের মধ্যে পেজ না, এই ওয়েবসাইটের মধ্যে পেজটাতে কি আছে টপ টু বটম সব কিছু এই স্কিমার মধ্যে ইনক্লুডেড। সো এর ফলে আমাদের লাভ কি হচ্ছে, আমাদের লাভ হচ্ছে যে এই স্কিমাটা দিয়ে আমরা গুগলকে ইজিলি পুরো পেজটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ডুপ্লিকেট কন্টেন্ট, আমাদের যে এই কন্টেন্টটা আছে, এই পুরো কন্টেন্টটা আমরা চাইলে এই সেম কন্টেন্ট একাধিকবার ইউজ করতে পারি। ওকে, আবার দেখা দিতে পারে যে আমরা এই যে কোনো একটা পার্ট, এরকম যে কোনো একটা কি পার্ট আমরা একাধিক পেজের মধ্যে বা একাধিক ব্লগের মধ্যে ব্যবহার করতে পারি। এইটাকে বলা হচ্ছে কি ডুপ্লিকেট কন্টেন্ট। এই ডুপ্লিকেট কন্টেন্ট আমরা ব্যবহার করব না, এটা না না এবং না। ওকে, আচ্ছা, কি কন্টেন্ট লোকেশন, এটা নিয়ে বলতেছি, রিচ সিমেন্টিক কন্টেন্ট নট থিন। আচ্ছা, থিন কন্টেন্ট একটা পার্ট আছে আমাদের, যখন আমরা কন্টেন্ট লেখালেখি করবো। হ্যাঁ, এই যে যেমন এটা একটা কন্টেন্ট, এটা অনেক বড় কন্টেন্ট না, বেশ বড় না, লেখাগুলো অনেক বড় না, এইটা যদি আমরা এত বড় না লিখে আমরা ধরেন যে এইটুকুর মধ্যে কমপ্লিট করে দিতাম, আমরা কি পুরো টপিকটা কভার করতে পারতাম? সম্ভব না। তো এটা হয়তো যে আমরা টপিকটা পুরোটাই কভার করি নাই, মানে কি এটাকে বলা হচ্ছে থিন কন্টেন্ট। ওকে, তো এটাই আপনার থিন কন্টেন্টের পার্ট। কি কন্টেন্ট লোকেশন, এটা কি কন্টেন্ট লোকেশন, এই যে আপনার কন্টেন্টের জায়গাটা সব ঠিকঠাক আছে কিনা। যেমন ধরেন যে আপনি কি ক্রিকেট টক্স, এই জায়গায় আপনি ব্লগগুলো রাখছেন,
মানে এই জায়গায় ব্লকগুলো না রেখে ক্রিকেট বলস, যে জায়গায় আপনি বল বিক্রি করতেছেন ওখানে আপনি ব্লকগুলো ঢুকে দিয়েছেন। প্লেসিং ঠিক আছে, জায়গা কিন্তু ঠিক নেই, সো এটা ভুল। হ্যাঁ, এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট। সেদিন আমি একটা টুল দেখাইছিলাম, আচ্ছা আমি একটু একটু করে কাটে দিই, অনেক বেশি হয়ে গেছে, লাগলে আমরা আরেকবার ওপেন করব। কথা ছিলাম এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট। এখন এটা নিয়ে আমি লেখালেখি করতেছি। হ্যাঁ, এটা নিয়ে যখন আমি লেখালেখি করতেছি ওই অবস্থাতে আমার এটা রিলিভেন্ট কী কী কিওয়ার্ড ওটাকে বলে হচ্ছে এলএসআই। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? ধরেন আমাদের কিওয়ার্ড হচ্ছে ট্যাপ বল ক্রিকেট, এগুলো হচ্ছে আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড বা এলএসআই। এগুলো থেকে আমরা জাজমেন্ট করব কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড ঘাটাঘাটি করে শিখছি না? তো আমাদের এটা হচ্ছে মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, এবং এগুলো হবে হচ্ছে আমাদের এলএসআই। একটা কন্টেন্টের মধ্যে বা একটা ই কমার্স সাইটের মধ্যে, ই কমার্স সাইটের যে প্রোডাক্ট পেজ হোক বা ব্লগ সেকশন হোক, একটা পেজের মধ্যে সর্বোচ্চ 5টা বা 6টা এলএসআই দিব, এর বেশি দেওয়া যাবে, বাট এর বেশি দিতে গেলে কন্টেন্টটা মানে হিবিজিবি হয়ে যাবে। হ্যাঁ, আমরা মানে তখন দেখা যাবে যে আমরা কিওয়ার্ড নিয়ে বেশি পাগল হয়ে গেছি লেখালেখি করতে গিয়ে। যেমন আমি এখানে যদি দেখাই ট্যাপ বল ক্রিকেট, এটা নিয়ে একটু সার্চ করি, এটা 21 বার আছে, দেখছেন? এই ট্যাপ বল ক্রিকেট যে কিওয়ার্ডটা, এটা কয়বার? 21 বার, এই যে দেখেন। বাট আপনি যখন পড়বেন, আপনাকে আমি পড়ে দেখাবো, আপনারা যে কেউ একজন, হ্যাঁ, এই হিস্ট্রি থেকে এই অংশটুকু পড়েন, যে কেউ একজন, আমি একটু বড় করে দিচ্ছি, একটু জোরে পড়িয়েন। এই জায়গায় হ্যাঁ, এখানে দেখেন আমরা যে পুরো প্যাসেজটা হেডিং সহ H2 এবং প্যাসেজটা পড়লাম, এই জায়গায় কি মনে হয়েছে যে আমি জোর করে বসাইছি লেখাগুলো? এই ট্যাপ বল ক্রিকেটটা বসাইনি না? তো এখানে আমাদের এইরকমভাবে আমাদের যেই কিওয়ার্ড মেইন, আমাদের মেইন যেই কিওয়ার্ড, এই মেইন কিওয়ার্ডটা এরকম ন্যাচারালি প্লেসমেন্ট করা লাগবে, ন্যাচারালি প্লেসমেন্ট করা লাগবে। যেমন ট্রেডিশনাল ক্রিকেট, ট্রেডিশনাল ক্রিকেট কিন্তু আমাদের মূল কিওয়ার্ড না। এটা দেখি এটার কী অবস্থা। ট্রেডিশনাল ক্রিকেট 3বার ব্যবহার হয়েছে, বাট এখন দেখি ডিফারেন্স ফ্রম ট্রেডিশনাল ক্রিকেট গিয়ার, লেটস বি রিয়েল, বাস্তবে কথা বলি। ট্রেডিশনাল ক্রিকেট গিয়ার আর নট নিডেড, মানে ট্রেডিশনাল ক্রিকেট গিয়ারে এখানে গিয়ার তেমন একটা লাগে না। নো লেদার বল, নো নিড ফর ফুল প্রোটেক্টিভ গিয়ার, মানে প্রোটেক্টিভ গিয়ার যারা যারা ধরেন যে কাঠের বলতে খেলে ওদের অনেক প্রোটেক্টিভ গিয়ার লাগে, এগুলো কিছুই লাগে না। তারপরে হচ্ছে নো লং ইনিংস, মানে একটা 50 ওভারের ইনিংস খেলা আর মাঠে ঘাটে 15-20 ওভারের ইনিংস খেলা তফাৎ আছে। তো দেখেন, যাই হোক, এখানে আমি যেটা বুঝাতে যাচ্ছি যে আপনি লিখতেছেন একটা জিনিস নিয়ে, হ্যাঁ, আপনি লিখতেছেন কি নিয়ে? ট্যাপ বল ক্রিকেট নিয়ে, বাট এই ট্যাপ বলের মধ্যে ট্রেডিশনাল ক্রিকেট কিন্তু একটা টপিক, তাই না? তো আমরা এই যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে আমাদের এলএসআই। এটা কি? এলএসআই। তো আমরা এইভাবে আমাদের যে মূল কিওয়ার্ড, আমরা এই মূল কিওয়ার্ড দিয়ে আমরা এইরকম করে এলএসআইগুলো জাজমেন্ট করে বের করব যে আমাদের যে মূল কিওয়ার্ড ট্যাপ বল ক্রিকেট, এইটার আন্ডারে আমরা কী কী জিনিস নিয়ে কথা বলতে পারি। আমরা ধরেন এখান থেকে পাচ্ছি না, আমরা তখন চলে যাব চ্যাট জিপিটির কাছে, এটা পুরোটা কপি করে নেই, চলে যাই চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবো শেয়ার মি 50 LSI keyword for this focus keyword। হ্যাঁ, আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি ছিল? আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে ট্যাপ বল ক্রিকেট। সো আমি এখানে ট্যাপ বল ক্রিকেট চলে আসলাম, এই যে দেখেন এখন সুন্দর মতো করে
এই যে দেখেন স্ট্রিট ক্রিকেট, টেনিস বল ক্রিকেট, ক্রিকেট উইথ ট্যাপ বল টুর্নামেন্টস, ব্যাকইয়ার্ড ক্রিকেট বা মানে হচ্ছে আঙ্গিনার মধ্যে, হ্যাঁ, বা হচ্ছে সফট বল ক্রিকেট, ক্যাজুয়াল ক্রিকেট, লোকাল ক্রিকেট ম্যাচেস, গালি ক্রিকেট, ওই যে গলিতে গলিতে এটাকে বলে গালি ক্রিকেট, ইনফর্মাল ক্রিকেট গেমস, এই যে দেখেন ক্রিকেট উইথ গিয়ার, এগুলোর সবগুলোই কিন্তু আমাদের ট্যাপ বল ক্রিকেটের সাথে যায়। আমরা যদি ট্যাপ বল ক্রিকেট লিখে সার্চ করি আমরা কিন্তু কোনোদিনও এই জিনিসটা পাবো না। যেমন এখানে গালি ক্রিকেট যেটা দেখলাম এটা কিন্তু ক্রিকেটের একটা ফর্ম, তাই না? গলিতে অলিতে গলিতে যেটা খেলে ওটা গালি ক্রিকেট বলে। তো এইটা কিন্তু আমরা এই জায়গায় পাবো না। আমরা এই কারণে চ্যাটজিপিটি থেকে ধারণা নেব। এআই আসায় আমাদের অনেক হেল্প হয়েছে। হ্যাঁ, এলএসআই বুঝলাম। কিওয়ার্ড স্টাফিং, এই যে এই জিনিসটা আমরা চলে আসি। যেমন এই ট্যাপ বল ক্রিকেট 21 বার ইউজ হয়েছে। এই যে 21 বার ইউজ হয়েছে, এখানে আমরা একটা টেকনিক ফলো করছি, এটা হচ্ছে গ্রে হেড এসইও। ঘন ঘন আপনার কিওয়ার্ড বসবে, বাট ঘন ঘন কিওয়ার্ড বসার পরেও আপনার যে কিওয়ার্ডটা আপনি বসাইছেন এটা যেন পড়ার পরে মনে না হয় যে এই কিওয়ার্ডটা আপনি ইন্টেনশনালি বসাইছেন, মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য হোক কিংবা আপনি গুগলকে ইনফ্লুয়েন্স করার জন্য, যেটার জন্যই হোক ইন্টেনশনালি বসাইছেন, এটার জন্য কখনোই গুগল কিংবা মানুষ যে কেউ বুঝতে না পারে। হ্যাঁ, আমি পরে দেখাইলাম, পড়ার পর মনে হয়েছে কি যে এটা ইন্টেনশনালি বসাইছি, ন্যাচারালি ফিল হয়েছে না, সো এরকম করে ইউজ করা যায়। বাট কিওয়ার্ড স্টাফিং এটা হারাম, এসিওর মধ্যে এটা হারাম। আমরা আমাদের যে মূল কিওয়ার্ড, ধরেন এটা আমাদের মূল কিওয়ার্ড, দেখি এটা কতবার ব্যবহার হয়েছে। এটা 5 বার ব্যবহার হয়েছে। তো আমাদের যে মূল কিওয়ার্ড, ওকে, আমাদের মূল কিওয়ার্ড প্রতি 1000 ওয়ার্ডে 2 থেকে 3 বার, সর্বোচ্চ 4 বার ব্যবহার করা যায়। কতবার? 2 থেকে 3 বার এবং সর্বোচ্চ 4 বার ব্যবহার করা যায়। একটা মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড একটা কন্টেন্টে বা আমাদের যে পেজ থাকবে, ই কমার্স সাইটে যে পেজ থাকবে, এই জায়গায় আমাদের ডেসক্রিপশন হোক বা স্পেসিফিকেশন হোক বা আমাদের যে টাইটেল হোক, যে কোনো জায়গায় সর্বোচ্চ 4 বার বা 3 বার ইউজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা, নালে এর বেশি হলে কি হবে? এটা কিওয়ার্ড স্টাফিং। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে গুগল পেজ স্পিড ইনসাইট। এখন আমরা আমাদের যে মেইন পেজ, আমি একটু আমাদের জঙ্গলগুলো ক্লিয়ার করি। এখন পেজ স্পিড, এই যে পেজ স্পিড ইনসাইট গুগল লিখে সার্চ করলে গুগলের লিঙ্কটা চলে আসবে। মোবাইলটা একটু রাখি। এখানে হচ্ছে আমরা আমাদের সাইটটা দিয়ে দিব। সরি, সাইটটা দিয়ে দিলাম না? অ্যানালাইসিস, গুগল অটোমেটিক এটা অ্যানালাইজ করবে। এখন আমরা অ্যানালাইসিস কি করতেছি এটা একটু দেখি। ওকে, একটু আমরা সুযোগ দেই আমাদের সাইটটা জাজমেন্ট করার। এখানে অনেকগুলো ক্যাটাগরি ও জাজমেন্ট করবে। ও মোবাইলতে দেখলে কি অবস্থা, ডেস্কটপতে দেখলে কি অবস্থা, দুটোই ও ডায়াগনোসিস করবে বা জাজমেন্ট করবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা কি পেজ স্পিড ইনসাইড ডেস্কটপ এবং মোবাইল আমরা দোনোটাই এক জায়গাতেই পাই যাচ্ছি। মোবাইল ফ্রেন্ডলিনেস ওয়েবসাইট, আমরা এটাতে চলে যাই, ওটাতে চেক করুক। আমরা এরকম করে সার্চ করলে অনেক 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 সাইট চলে আসবে। তো এটা থেকে যে কোনো একটা চলে আসলাম, যে কোনো একটাতে আমরা আমাদের সাইটটা কপি করে নিলাম, নিয়ে এখানে ইউআরএলটা দিয়ে দিলাম। এখানে যে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করে দিব। ক্যাপচা ফিল আপ, আর ক্যাপচা মাঝে মধ্যে আপনি যখন ক্যাপচাটা ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কার্সরটা আপনি এরকম এদিক সেদিক নড়াবেন। গুগল আপনার ক্যামেরা দিয়ে আপনাকে চেক করতেছেন আপনি মানুষ না রোবট। ওকে, আপনাকে কীভাবে চেক করবে? আপনার কার্সরটা দেখবে, আপনার কার্সরটা ম্যানুয়ালি নড়তেছে কিনা। আপনি ধরেন যে এখান থেকে এখান পর্যন্ত কার্সরটা নড়াবেন, কার্সরটা কি একেবারে পিক্সেল বাই পিক্সেল স্ট্রেট লাইন হবে? কখনোই হবে না। আপনার কার্সরটা এখান থেকে নড়ানোর সময় একটু এইরকমভাবে চলে যাবে, সামান্য একটু বেঁকে যাবে। তো এই সামান্য একটু বেঁকে যাচ্ছে, এই জিনিসটা মানুষের হয়, এই জিনিসটা রোবটের কখনো সম্ভব না। রোবট কী করবে? এখান থেকে এখানে নিয়ে যাবে, একেবারে এই জায়গায় যেখানে ছিল কার্সরটা এক্সাক্ট এই সেম, দূরত্বটা জাস্ট পাল্টাইছে, বাট এখানে যে জায়গায় ছিল সেম এই জায়গাতেই থাকবে। হ্যাঁ, এখন স্ট্রেইটভাবে নড়বে, বাট মানুষের ক্ষেত্রে এটা সম্ভব না। সো গুগল এই কার্সরের নড়াচড়া দেখে ও জাজমেন্ট করে ফেলে যে মানুষ না রোবট।
তো আপনি যখন এখানে চেক দিবেন তখন এরকম করে হাবি যাবি এদিক সেদিক নড়াবেন, তাহলে এইটার মাঝে যদি ক্যাপচার পয়েন্ট করা ভেজালটা ওটা থাকে না। হ্যাঁ, এই দেখেন, এটা দেখছেন? আচ্ছা, এও এখানে চেক করতে থাকুক, আমরা তাই এইখানে চলে আসি। এর কি অবস্থা? ইন্নালিল্লাহ, সাইটে পুরো লাল বাতি চলে আসে। হ্যাঁ, এখানে হচ্ছে সাইটের পারফরমেন্স 50, 100-এর মধ্যে কত? 50, 80 আপ হইলে গুড। তারপরে হচ্ছে আপনার অ্যাক্সেসিবিলিটি, এটা হচ্ছে 80 আপ, গুড। বেস্ট প্র্যাকটিসেস 96, একেবারে ফাটাই দিছে এটা। হ্যাঁ, এসিও 100, এটা এসিও কাজ করতেছি আমরা, সো একেবারে 100 এইখানে আমাদের কোনো ছাড় থাকা যাবে না। বাকিগুলোতে যদি একটু কম হয়, এগুলো আমরা কি করবো, ডেভেলপারের সাথে কথা বলে আমরা সলভ করে ফেলতে পারবো, বা আমরা এগুলোও সলভ করতে পারবো, সেগুলোরও প্লাগইন আছে বা সেগুলোরও কোডিংয়ের কাজ আছে, আমরা অতটা ইনডেপথ এখনই যাব না। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আমি প্রথম দিনে বলছিলাম যে আপনার সাইটের লোডিং স্পিড যদি 3 সেকেন্ডের বেশি হয়, তাহলে একজন ইউজার ও কিন্তু আপনার সাইটে থাকতেছে না, ও কি করতেছে, ও আসে বিরক্ত হয়ে চলে যাবে। সো অবশ্যই আমাদের সাইটের যে স্পিড সেটা 3 সেকেন্ডের কম হতে হবে। এখানে আমরা দেখতেছি যে মোবাইলে দেখতে কীরকম হবে। হ্যাঁ, এখানে দেখি, এই যে দেখেন আমাদের পেজটা মোবাইলে দেখতে এরকম। সো আমাদের পেজ মোবাইল ফ্রেন্ডলি। অনেক সময় কি হয়, অনেক সময় ভাঙে যায়, পেজটা ভাঙে যায়। হ্যাঁ, এরকম দেখেন, মানে ছবিটাতে পুরো ডিসপ্লেটা ভর্তি হয়ে আছে, নিচে নিচে আপনার বলগুলো আছে, বিশ্রী দেখায়, ওটা মোবাইল ফ্রেন্ডলি না। এটা মোবাইল ফ্রেন্ডলি, যার কারণে এটা দেখা যাচ্ছে যে সুন্দর মতো। এদিকে দেখাই, এই যে এখানে আমরা পেজের অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, নিচে এখানে আবার অনেকগুলো অনেকগুলো কি এগুলো অডিট করার জায়গা, আমরা এগুলোও আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, তবে আমি মোবাইল ফ্রেন্ডলিনেসের, এতক্ষণ লাগতেছে এখানে। আচ্ছা, এখানে আমাকে মোবাইল ফ্রেন্ডলিনেসের জন্য এই যে টুলটা আছে, হ্যাঁ, duplicchecker.com/mobileFriendlyTest.php, এই যে চেকারটা আছে, এই আমাকে 100 মধ্যে 35 দিছে, মানে আমার মোবাইল ফ্রেন্ডলিনেসে একটু ঘাটতি টুকটাক আছে। যেমন এ আমাকে কিন্তু পারফরমেন্সে 50 দিছে, এটা মোবাইল ফ্রেন্ডলিনেসের অভাব দেখেই দিছে। সেম জিনিস আমাকে মোবাইলের জন্য যেমন চেক করা লাগবে, আমাদের ডেস্কটপের জন্য চেক করা লাগবে। তো ডেস্কটপে আমরা একটু বেটার করছি, এসিওতে 100 দুইখানেই আছে, বেস্ট প্র্যাকটিসে 96 দুই জায়গাতেই আছে, অ্যাক্সেসিবিলিটিতে 86 আর এখানে হচ্ছে 81। তো আমাদের ডেস্কটপে বেটার পারফর্ম করতেছে, পারফরমেন্স হচ্ছে এখানে 68, মোবাইলে 50। সো আমাদের সাইট ডেস্কটপের জন্য বেশি পারফেক্ট। আমাদেরকে সাইট ডেভেলপারের সাথে কাজ করতে হবে যেন এটা আরেকটু মোবাইল ফ্রেন্ডলি করানো যায়। ওকে, যেমন এখানে লোডিং স্পিড কি 0.8 সেকেন্ড, কত ফাস্ট। হ্যাঁ, আর মোবাইলে যখন দেখছি 3.2 সেকেন্ড, খুবই বাজে অবস্থা। আচ্ছা, এখন অনেকগুলো জিনিস আমরা দেখলাম, জিনিসগুলো বুঝলাম। নেক্সট যে ক্লাস থাকবে, আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমরা এই যে কাজটা আছে, এই কাজটা পুরোটা কিভাবে করে আমরা এটা শিখবো। হ্যাঁ, এখানে আমরা রেফারেন্স কি করে, এখানে কি লেখে, সবগুলো শিখবো আজকে।